শীর্ষবিন্দুতে মিলিত হয় তখন সেখানে কোণ তৈরি হয় রেখা, যাকে আমরা ইংলিশে বলি রে। যে কোণটা দেখবো সেটা হচ্ছে সরল কোণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই শব্দটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে দেখেন কি পাওয়া যায়, আর ওইখান থেকেই কোশ্চেন হয় পরীক্ষা হলে। তো এই যে যা, আরেকটা হচ্ছে মিতি, মানে যে, এটাকে বলা হয়। যে শব্দের অর্থ হচ্ছে ভূমি। একবার পরীক্ষায় কোশ্চেন হয়েছিল যে যে শব্দের অর্থ কি, হ্যাঁ? তাহলে মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে দেখেন, ভূমির পরিমাপকে কি বলা হচ্ছে? জ্যামিতি বলা হচ্ছে। এখন এই জ্যামিতি আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, তার মানে এটাকে বলা হয় একমাত্রিক। তো ওয়ান ডাইমেনশন একমাত্রিক মানে হলো যার শুধু দৈর্ঘ্য আছে, কেমন? আরেকটা হচ্ছে টু ডাইমেনশন মানে দ্বিমাত্রিক, যার দৈর্ঘ্য আছে এবং কি প্রস্থ আছে। এইবার লাস্ট তৃতীয় ধাপে প্রাইমারি একটা কোয়েশ্চেন ছিল, যদি আপনারা বিগত সালে কোয়েশ্চেন দেখে থাকেন, টু ডাইমেনশন মানে কি, তারা এটা জানতে চাইছিল। এইবার লাস্ট 24 সালে প্রাইমারি পরীক্ষায় দ্বিতীয় ধাপে কোয়েশ্চেন ছিল টু ডাইমেনশন মানে কি। অপশনে ছিল একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক ইত্যাদি ইত্যাদি। তার মানে দ্বিমাত্রিক। থ্রি ডাইমেনশন মানে হলো ত্রিমাত্রিক, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কি উচ্চতা, এই তিনটা জিনিসই আছে, সেটাকে বলা হয় ত্রিমাত্রিক। আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক নিয়ে, যেটা কোন রেখা, এগুলো। তারপরে এটা শেষ হলে আমরা যাব হচ্ছে দ্বিমাত্রিকে। এখন আসেন, আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে আমাদের বিন্দু কাকে বলে। তার সাউন্ড খুব কম, বোঝা সাউন্ড যায় না। কম কেন দেখেন তো? হ্যাঁ স্যার, সাউন্ড না কম। স্যার, সাউন্ড ঠিক আছে। আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের ভলিউম বাড়িয়ে নেন। তার সাউন্ড ঠিক আছে। স্যার এগুলো কি আমরা খাতায় তুলবো নাকি পিডিএফ পাবো? সবার সাউন্ড কি ঠিক আছে সবার? জি স্যার, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমরা বলছিলাম বিন্দু, যেটা ইংলিশে বলা হয় পয়েন্ট, যার মানে, তাহলে বিন্দুর সংজ্ঞা কি দাঁড়ায়? আপনি বৈশিষ্ট্য অ্যাড করে দিলেই সংজ্ঞা হয়ে যাবে। বৈশিষ্ট্যটা কেমন? যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, শুধু উচ্চতা, যার শুধু কি অবস্থান আছে, তাকে কি বলা হয়? স্যার এগুলো কি বিন্দু আমরা বলে। খাতায় তুলবো নাকি পিডিএফ পাবো? আমি জানি না, সবই পাবেন এগুলা। আর তুলতে পারলে ভালো, আর না তুলতে পারলে আপনি রেকর্ডিং দেখবেন, তারপরে আরো পিডিএফ দেওয়া হবে, এগুলো পাবেন। তাহলে বিন্দু মানে আমরা বলছিলাম যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এবার আসেন আমরা বিন্দুর পরে যেটা দেখবো সেটা হচ্ছে রেখা, যাকে আমরা ইংলিশে বলি রে। রেখা মানে কি? রেখা মানে হচ্ছে, দেখেন, আমরা বৈশিষ্ট্যকে অ্যাড করে দিব, তাহলে সংজ্ঞা পেয়ে যাব। ঠিক আছে, সংজ্ঞা মুখস্থ করবেন না, বৈশিষ্ট্য মুখস্থ করবেন। তাহলে রেখা মানে কি? যার কোনো প্রান্ত বিন্দু নেই, দৈর্ঘ্য আছে কিন্তু পরিমাপ করা যায় না, তাকে তাকেই কি বলা হয়? রেখা বলা হয়। রেখা মানে ইংলিশে যেটাকে বলা হয়, আমরা বলছি লাইন, আর রে হচ্ছে রশ্মি। তাহলে এখানে এ বি হচ্ছে একটি রেখা। এবার আসেন, রেখার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রশ্মি, মানে যেটাকে আমরা বলি রে আর কি। তো রশ্মি এর সংজ্ঞাটা কি দাঁড়াবে? বৈশিষ্ট্যগুলো অ্যাড করলে সংজ্ঞা পাবেন। যার একটি প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য আছে কিন্তু পরিমাপ করা যায় না, তাকেই রে বলে। প্রশ্ন হতে পারে, বা রশ্মি বলে। প্রশ্ন হতে পারে দৈর্ঘ্য আছে কিন্তু পরিমাপ করা যায় না কেন? কারণ দেখেন, রশ্মিটা একদিকে অবিরাম চলতেছে। যে একদিকে অবিরাম চলবে তাকে তো আপনি এন্ডিং পয়েন্ট পাবেন না, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করবেন কিভাবে? ঠিক একই ভাবে রেখারও তো দুই পাশে সে অবিরাম চলতেছে, আপনি তার দৈর্ঘ্য আছে কিন্তু পরিমাপ করতে পারবেন না, কারণ তার এন্ডিং পয়েন্ট নাই। এবার আসেন রেখাংশ। রেখাংশ মানে হচ্ছে যার দুইটি প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য আছে এবং পরিমাপ করা যায়। এবার কিন্তু আপনি কি করতে পারবেন? দৈর্ঘ্য পরিমাপ করতে পারবেন, কারণ ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এবার আসেন, আমরা রেখাংশ দেখলাম।
এবার আমরা আরেকটু আলোচনা করি আপনাদের সাথে। আপনারা জানেন, অনেকেই বলবেন যে বিন্দু চলার পথকে নাকি রেখা বলে। ঠিক আছে, এটা সত্য কথা, বিন্দু চলার পথকে রেখা বলে। তারপরে আসেন, আমাদের রেখার সঞ্চার পথকে তল বলে। রেখার সঞ্চার পথকে তল বলে। দেখেন, বিন্দু চলার পথকে আমরা কি বলছি? রেখা বলছি। তারপরে রেখার চলার পথ বা রেখার সঞ্চার পথ, এটাকে বলা হয় তল, বা ইংলিশে বলে ফেস। তারপরে তল এর সঞ্চার পথ এটাকে বলা হয় ঘনবস্তু। তল এর সঞ্চার পথ এটাকে বলা হয় ঘনবস্তু। এগুলো কিন্তু খুব বেসিক জায়গার কোয়েশ্চেন, এবং পরীক্ষায় আসলে এগুলোই চলে আসবে যে তলের সঞ্চার পথকে কি বলে। আপনি শুনেনও নাই। আচ্ছা, আমি বলে ফেললাম, এই জায়গাগুলো আপনারা মাথায় রাখবেন। এবার আসেন, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোণ কাকে বলে। দেখেন, দুইটি রশ্মি যখন একটি শীর্ষবিন্দুতে মিলিত হয়, তখন সেখানে কোণ তৈরি হয়। শীর্ষবিন্দু মানে হচ্ছে এই বি বিন্দুটা, হ্যাঁ, যেটাকে আমরা ইংলিশে বলি ভার্টেক্স পয়েন্ট। তাহলে দেখেন, এই এ বি একটা রশ্মি আর একটা বিসি একটা রশ্মি, দুইটা রশ্মি একটা ভার্টেক্স পয়েন্ট বা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে, আর সেখানে কি হয়? কোণ তৈরি হয়। এবার আসেন, আমরা কোণ শিখতে গেলে আমাদের প্রথম যে কোণটা শিখতে হবে সেটা হচ্ছে সমকোণ, বা যাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল, সমকোণ। তাহলে সমকোণ কাকে বলে আপনারা সবাই জানেন, আমি জানি আপনারা একটা সংজ্ঞায় বলবেন, সেটা হচ্ছে যে কোণের পরিমাপ নাকি 90 ডিগ্রি তাকে নাকি কি বলা হয়? সমকোণ বলা হয়। একদম ঠিক বলেছেন। কিন্তু এটা আসলে জানলে আপনার লাভ নাই, এটা সবাই জানে, আমজনতা। কিন্তু আপনার জানা দরকার কি? আপনার জানা জানা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে অবশ্যই কি লাগে? অবশ্যই লম্ব লাগে। আবার লম্ব আঁকতে গেলে কি লাগে? 90 ডিগ্রি কোণ লাগে। তার মানে কোণ এবং 90 ডিগ্রি কোণ এবং লম্ব, এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি লম্ব 90 ডিগ্রি আঁকতে যাবেন, লম্ব ছাড়া পারবেন না। আবার লম্ব আঁকতে যাবেন, 90 ডিগ্রি কোণ ছাড়া পারবেন না। আর 90 ডিগ্রি সাইন হচ্ছে এটা, আমি যেটা দিয়ে রাখছি এখানে। তার মানে আপনি যদি বলেন এটা 90 ডিগ্রি, এটা বলা যাচ্ছে না, কারণ এটা লম্ব না। লম্ব, এখন যদি আপনি বলেন এই যে এ বি, এ বি লম্ব ধরেন কার উপর? ধরেন সিডির উপর, তাহলে এটা আপনার 90 ডিগ্রি, এই পাশটাও 90 ডিগ্রি। মাথায় রাখবেন, 90 ডিগ্রির সাথে লম্ব এর সম্পর্ক। এবার আসি, আমরা কোন সমকোণ শিখার পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, যেটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি। সূক্ষ্মকোণ, হ্যাঁ। তার মানে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর চাইতে ছোট, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর চাইতে কি ছোট, তাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়। এবার আসেন, তাহলে স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ কাকে বলে? অবটিউস অ্যাঙ্গেল যেটা বলি আমরা। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর চাইতে বড়, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর চাইতে বড়, কিন্তু কিন্তু 180 ডিগ্রি এর চাইতে ছোট, তাকে বলা হয় স্থূল কোণ। বলে না, স্থূল স্বাস্থ্যের অধিকারী, তার মানে মোটা আর কি, হ্যাঁ। আপনি যদি মনে না রাখতে পারেন কোনটা 90-এর চাইতে বড়, কোনটা 90-এর চাইতে ছোট, তাহলে এই জিনিসটা এতই সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না। তার মানে সূক্ষ্ম মানে হলো 90-এর চাইতে ছোট, আর স্থূল মানে হলো 90-এর চাইতে বড় তবে 180-এর চাইতে ছোট। এবার আসেন, আমরা যে কোণটা দেখবো সেটা হচ্ছে সরল কোণ, বা আমরা ইংলিশে যেটাকে বলি স্টেট অ্যাঙ্গেল। সরল কোণ মানে হচ্ছে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি, যে কোণের পরিমাপ 180 ডিগ্রি, তাকেই কি বলা হয়? সরল কোণ বলা হয়। এই, আপনারা কি আমার কথা কিছু বুঝতেছেন? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে বুঝতেছি। পারছি। স্যার, আপনাদের জি একদম স্যার। ক্লিয়ার। মানে কেমন কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে কেউ নাই, নীরব নিস্তব্ধ, স্যার আপনার কথা খুব বিরান ভূমি স্মুথ। মনে হচ্ছে। স্যার আমরা মনোযোগ দিয়ে এরকম শুনছি। ক্লাস করতে আমরা ক্লাসে একটু অভ্যস্ত না বেশি স্যার। মনোযোগী তো, এই কারণে সবাই চুপ চুপ আছে। ও আচ্ছা, আমি একটু হারিয়ে যাচ্ছিলাম আর কি, বেখেলি হয়ে যাচ্ছি যে আমি কি কোথায় কি বলছি। এবার আসেন আমরা, আপনি আস্তে আস্তে slowly বলতেছেন আচ্ছা তো এই কারণে অ্যাটেনশন অনেক। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে হয় ভুল করে ফেললাম, আপনাদের অ্যাটেনশনটা না আসলে স্যার, নষ্ট সমস্যা করে নাই। ফেলছি। এবার আমরা আসেন, আসলে সুন্দর আচ্ছা, পরিবেশ আপনারা না দিতে বুঝলে আমাকে কোশ্চেন করবেন, সাথে সাথে আনমিউট হয়, হ্যাঁ। ক্লাসটা খুব জি স্যার, জি সুশৃঙ্খল স্যার, ভাবে আপনার হচ্ছে মনে ক্লাস স্যার হচ্ছে। অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ।
এবার আসেন আমরা আপনি যেভাবে বুঝাইতেছেন প্রশ্ন করার অপশন নাই। আমি একটু ক্ষমা চেয়ে নেই, কারণ আমার বাংলা লেখা অভ্যাস খুব কম, কারণ ব্যাংকের মেথ নেওয়া তো। আমি ইংলিশ খুব সুন্দর লেখা যায়, কিন্তু বাংলাটা লিখতে পারি না। আপনারা না বুঝলে আমার একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা, এবার আসি। আমরা সরল কোণ দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে, আমরা ইংলিশে যেটাকে বলি রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে কোণের পরিমাপ 180 চাইতে বড়, কিন্তু কিন্তু আপনার 360 ডিগ্রি এর চাইতে ছোট। তার মানে যে কোণের পরিমাপ 180 অথবা দুই সমকোণের চাইতে ছোট, 360 ডিগ্রি অথবা চার সমকোণের চাইতে, সরি, 180 ডিগ্রি অথবা দুই সমকোণের চাইতে বড়, কিন্তু চার সমকোণ বা 360 ডিগ্রি এর চাইতে বড়। তার মানে চার সমকোণ মানে হলো 360 ডিগ্রি, আর দুই সমকোণ মানে হলো 180 ডিগ্রি। তার মানে যে কোণটা 180-র চাইতে বড় কিন্তু 360 এর চাইতে ছোট, সেই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবার আসেন আমরা পরে চলে যাই। রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ শিখার পরে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে পূর্ণ কোণ। পূর্ণ বা সম্পূর্ণ কোণ বলা হয়, যেটাকে আমরা বলি ফুল অ্যাঙ্গেল। তার মানে ফুল অ্যাঙ্গেল মানে হলো চার সমকোণ। সহজ কথা, একটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটাই হচ্ছে কি ফুল অ্যাঙ্গেল, যেটার মান হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। সম্পূর্ণ কোণ বা পূর্ণ কোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সন্নিহিত কোণ, যেটাকে আমরা বলি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তার মানে সন্নিহিত কোণ মানে হলো পাশাপাশি দুইটা কোণ। ধরেন আমরা এখানে এ, বি, সি, ডি, এখানে খেয়াল করে দেখেন, আপনার এখানে পাশাপাশি দুইটা কোণ। এই হচ্ছে এ একটি কোণ, এই হচ্ছে বি আরেকটি কোণ, হ্যাঁ? তো পাশাপাশি দুইটি কোণ যদি থাকে তাহলে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওই দুইটি কোণের মধ্যে একটি সাধারণ বাহু বা কমন বাহু অফকোর্স থাকতে হবে। তার মানে এখানে এ কোণ আর বি কোণ, এই দুইটা কোণের জন্যই, এ এবং বি দুইটা কোণের জন্য একটা সাধারণ বাহু আছে। সেই সাধারণ বাহুটা কি ভাই? বি এবং সি। এই বুঝতে পারছেন কিনা বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা বলি, ধরেন এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র এর এ, বি, সি, ডি একটি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্র এর আমরা যদি বলি এই এ কোণ আর এই বি কোণ, এরা কি সন্নিহিত হতে পারে? ইয়েস অর নো? সময় নেবেন না। না 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 স্যার। স্যার। না স্যার। ওকে, ওকে, তার মানে এ আর বি আসলে এখানে কি সন্নিহিত হতে পারে না। আচ্ছা, যদি হতে না পারে, আপনারা আসেন, আমরা কি বলছিলাম, সন্নিহিত কোণ হইতে গেলে একটা কমন বাহু লাগবে। দুইটা কোণের এই একটা সাধারণ বাহু। সাধারণ বাহু বুঝেন তো, যে বাহুটা দুই কোণের জন্যই প্রয়োজন। বুঝেন নাই? জি স্যার। তাহলে স্যার আর আমরা একটু কি বুঝিয়ে দিলে ভালো হয়। আমরা বলছি সন্নিহিত কোণ হইতে গেলে একটা সাধারণ সাধারণ বুঝেন তো, কমন বাহু লাগে, যে বাহুটা দুই কোণকেই তৈরি করছে। আমাকে বলেন তো, এইখানে এ কোণ আর বি কোণ দুইটা কোণকেই তৈরি করতে আমার বি সি বাহুটা লাগছে কিনা? আচ্ছা। তার জি মানে স্যার। এই এ এবং বি এই দুইটা কোণের জন্য একটা সাধারণ বা কমন বাহু বি সি বলা যায় না? জি স্যার। এই ম্যাডাম, আপনি কি বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি বলতেছি যে ভাই, আপনারা বললেন এখানে বি কোণ আর এ কোণ আর বি কোণ এরা নাকি সন্নিহিত কোণ না। অফকোর্স সন্নিহিত কোণ, আপনি বুঝেন নাই? কেমন করে? কারণ এই এ কোণ এবং বি কোণ এই দুইটা কোণের জন্য কি এ বি বাহুটা কমন বাহু না? জি স্যার। জি। তাহলে তাহলে কেন সন্নিহিত হবে না? তার মানে এ কোণ আর বি কোণ এরা পরস্পর কি কোণ? সন্নিহিত কোণ। তার মানে স্যার, আয়তক্ষেত্রে কোণের মান তো দুই কোণ মিলে তো একটা সমকোণ হয় না, এটা ইন্ডিভিজুয়াল দুইটা সমকোণ না। আপনি কোথায় শিখছেন যে সন্নিহিত কোণ হইতে গেলে এই সমকোণ হইতে হয়? না স্যার, আপনার প্রথম এক্সাম্পলটাই তো সমকোণ দেখলাম, তার জন্য আমি বললাম। তো বলি নাই সমকোণ হইতে হয়, এটা যে সমকোণ। আপনার ধরেন, আপনার দেখতে দেখা গেল যে এটা দেখতে দেখা গেল কি কোণ? সমকোণ। এটা বলে দিলেন 90 ডিগ্রি কোণ, অসম্ভব রকমের কথা। আপনি এটা কে বলছে এটা সমকোণ? সমকোণের যে ধরনের কন্ডিশন এখানে আছে, আমি কি নাই। একবারও বলছি
আমি কি একবারও বলছি যে বিসি বাহুটা লম্ব? আমরা একবারও কি বলছি এটা যে ধরেন আমি কি এটা নোট সাইড নোট দিছি যে এ বিটা লম্ব কার উপর? বিসির উপর। এরকম কোন সাইড নোট আমি দিছি? না না স্যার, না আমার দিয়া হয়তো বা তাহলে বুঝতে আপনি ভুল বলতে হয়েছে। পারেন কিভাবে বি কোণ এটা সমকোণ? আমি স্যার আমার সূক্ষ্মভাবে আমি বিচার করি নাই। না না, এখানে এখানে মনের মাধুরী মিশায়া দেখা গেলেই হবে না, এটা উপপাদ্য, সত্য সিদ্ধ প্রমাণিত কথা বলতে হবে, তাহলে এটা বলা যাবে। এখন জি আমি স্যার, আমি বুঝতে পারছি। আপনাকে, হ্যাঁ আমি আপনাকে মজার তথ্য দেই। যদি আমি এটা বলতাম তাহলে বলতে পারতেন এটা সমকোণ, অথবা এটা বললাম না কিন্তু আমি যদি এই সাইনটাও দিতাম তাহলেও বলতে পারতেন এটা কি কোণ? সমকোণ। সমকোণ। কিন্তু ধরেন আমি এইভাবে আঁকলাম, আমার তো এটা সমকোণের মতো লাগতেছে না, এই কোণটা সমকোণের মতো লাগতেছে না, হ্যাঁ সমকোণের মতো লাগতেছে না, তাও আমি বললাম যে এ বি বাহুটা নাকি বিসি বাহুর উপর লম্ব, এ বি বাহুটা বিসির উপর লম্ব, তাও আমার এটাকে বলতে হবে 90 ডিগ্রি, কারণ আমি বলে দিছি এ বি বাহু লম্ব কার উপর? বিসির উপর। এখন এটা লম্বের মতো না লাগুক, যদিও এটা অপ্রাসঙ্গিক চিত্র, তারপরে ওটাকে কি বলতে হবে? 90 ডিগ্রি, কারণ যৌক্তিকভাবে সে 90 ডিগ্রি প্রমাণিত। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে মাথায় রাখবেন, আপনার সন্নিহিত কোণ হইতে গেলেই যে 90 ডিগ্রি হইতে হয় তা কিন্তু না। ঠিক আছে, পাশাপাশি দুইটা কোণ হলেই হয়েছে, এবং ওই দুই কোণের একটা অবশ্যই সাধারণ বাহু থাকতে হবে, কেবল তখনই সেটা কি হবে? সন্নিহিত কোণ হবে। যেমন আমরা যদি আপনাকে এইরকম করে একটা রম্বস আঁকাই, তারপরেও যদি বলি এখানে এ বি সি রম্বস, হ্যাঁ, এখানে আপনার এই এ কোণ আর এই ডি কোণ এরা পরস্পর সন্নিহিত কোণ, ঠিক একইভাবে ডি এবং সি সন্নিহিত কোণ, ঠিক একইভাবে সি এবং বি সন্নিহিত কোণ, ঠিক একইভাবে এ এবং বি ও সন্নিহিত কোণ। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তার মানে সন্নিহিত কোণ হইতে গেলে আমার অবশ্যই কি লাগে বলেন তো? সাধারণ বাহু লাগে। বাহু লাগে। ওকে, এবার আসেন আমরা পরে যাই। তারপরে আসেন আপনাদের মনের ভিতরে যার যে ধরনের কোয়েশ্চেন চলে আসবে সেটাই বলে ফেলবেন, কারণ এটা সম্পূর্ণ যৌক্তিকতার উপর ডিপেন্ড করে জিওমেট্রি। আপনার মনে হইলে দেখলে এরকম যদি হয় বলে ফেলবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার করা যাবে, আপনার আজীবনের জন্য এটা ঠিক হয়ে যাবে। সন্নিহিত কোণের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পূরক কোণ, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পূরক কোণ কাকে স্যার, বলে? পূরক কোণ, স্যার তাহলে হ্যাঁ বৃত্তের কেন্দ্র পূর্ণ কোণ। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি। অনুপাত। আচ্ছা, জি দেখেন স্যার। পূরক কোণ কাকে বলে? পূরক কোণ মানে হলো দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। তাহলে দেখেন এখানে যদি আমি বলে দিই যে এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এখানে যদি আমরা বলে দিই এ কোণের মান 30 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বি কোণের মানটা কিভাবে বের করব? তার মানে এটা সমীকরণ যদি করি তাহলে বি কোণ সমান আমরা কিভাবে আসবে? 90 মাইনাস এই 30টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। অতএব আলটিমেটলি আমরা বলতে পারি বি কোণ সমান 30 মাইনাস 90, 30 মাইনাস, সরি 90 মাইনাস 30, তার মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে আমরা 30-এর পূরক কোণ কত বলি? 60। কেমন করে বলি? এই যে এই ইকুয়েশনের মাধ্যমে। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা একটু দেখি। আমরা এই বিষয়টাকে ফিগার আউট করি ধরেন এটা হচ্ছে সমকোণ, হ্যাঁ এটা হচ্ছে সমকোণ। আমি বলে দিছি, এবার চিত্র দিছি কিন্তু এটা সমকোণ। এখন এই কোণের এখানে দেখেন আমরা যদি এখান দিয়ে একটা ভাগ করি, বললাম এটা হচ্ছে এ কোণ, তাহলে বলেন এই এ কোণের পূরক কোণ কত? এটা বুঝতে পারলে আপনি খুব ভালো বুঝতে পেরেছেন। বলেন এক কোণের পূরক কোণ কত? ইয়েস অর নো? 90 ডিগ্রি মান তো মাইনাস দেওয়া নেই স্যার, 45 নব্বই হবে স্যার। ডিগ্রি তো 90। দেওয়া আছে শুধু, 90 ডিগ্রি মানটা দুই ভাগ একটা হবে, দিতে হবে স্যার। 45 45 হবে। কে বলছে যে এটা দুই সমান দুই ভাগে বিভক্ত? এর তো নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, মান 90 দেওয়া ডিগ্রি নেই স্যার। স্যার, এ কোণ, 90 এ ডিগ্রি কোণের হবে। মান হবে 90 ডিগ্রি মাইনাস এ কোণ। ইয়েস, এই 90 পাশে ডিগ্রি মাইনাস দেখেন এখন। এ আর বি যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণের পূরক কোণ কি হবে? এ সমান 90 মাইনাস বি হবে না? জি স্যার। জি তার স্যার। মানে জি এ স্যার। কোণের পূরক কোণ কি হবে? 90 ডিগ্রি মাইনাস এ ডিগ্রি। এইটাই যদি না বুঝেন তাহলে তো ভাই আপনি পরীক্ষা হলে কিছুই করতে পারবেন না। মান স্যার দেওয়া থাকতে তাহলে হবে মানে কেন? স্যার এটা হলো সাপেক্ষ, এর হ্যাঁ এর সাপেক্ষে বি। জি হ্যাঁ, স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি ঠিক স্যার। আছে, তাহলে আমি এ এর পূরক কোণ কি বলবো? 90 মাইনাস এ বলবো না? জি স্যার। জি স্যার। জি তার মানে স্যার। আমি 30-এর পূরক কোণ কি বলছি? 90 মাইনাস 30, তাহলে এর পূরক কোণ কি? 30, 90 থেকে এ বিয়োগ করে দিলে যেটা সেটা। আশা করি ক্লিয়ার। এবার আসেন, এটাই বুঝতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। এবার আসেন পূরক কোণ, যেটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি স্যার অ্যাঙ্গেল স্যার বা আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন।
স্যার পূরক কোণ কি অল টাইম আমাদের মানে সমকোণের সমকোণকে ডিভাইড করে দুইটা কোণ পাওয়া যাবে সেইটাকে পূরক কোণ বলবো, নাকি একটা ত্রিভুজের মানে আমরা যদি একটা ত্রিভুজের একটা একটা কোণ হচ্ছে সমকোণ, তাহলে অপর দুইটা কোণ দুইটা মিলেও তো সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে, তাহলে অপর না না দুইটা এটা কোণ আমরা এটা একটা পরকে পূরক কোণ বলবো। আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি স্যার, আমি জানি না আপনাকে বোঝাইতে পারছি কিনা। আমারে বুঝাইতে হবে না, আপনার প্রথম প্রশ্নটা উচ্চারণ করার সাথে সাথে আমি বুঝে গেছি আপনি কি বলছেন। জি স্যার, শেষ হয়েছে। দুঃখজনক হলো আপনি আমার পুরো কোণের সংখ্যাটাই বুঝেন নাই, এতক্ষণ যে অ্যানালাইসিস করলাম তা কিছুই বুঝেন নাই। আমি বলছি আমি বলছি দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তার মানে পূরক কোণ হইতে গেলে দুইটা কোণ লাগবে আর দুই কোণের যোগফল 90 হইতে হবে। এখন কোণটা কত সেটা ডাজন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে দুই কোণের যোগফল 90 ডিগ্রি হইতে হবে। এখন আপনি ত্রিভুজে চলে গেলেন, আমি এখনো ত্রিভুজে যাই নাই, অনেক পথ বাকি আছে ত্রিভুজে যাওয়ার। বলতেছেন যে ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা সূক্ষ্মকোণ, আর ওই দুইটা যোগ করে 90 ডিগ্রি হতো। ওইখানে থাকেন, ওইখানে যান না, ওইখানে যাওয়ার সময় এখনো হয় না। আমরা শুধু এইটুকু বলেন, দুইটা কোণ যোগ করলে যদি তার ফলাফল 90 হয়, অলওয়েজ 90 হবে এবং চিরন্তন সত্য এটা 90 হবে। যদি হয় তাহলে একজন আরেকজনের পূরক কোণ। জি স্যার, এতটুকু বুঝতে পারছি। এটুকু বুঝলেই হবে, আমরা ত্রিভুজে না যাই। এখন এটুকু ক্লিয়ার? ওকে এখন স্যার। আপনি বলেন ও মূল আপু। কথা তো হলো 90 ডিগ্রি কোণ, এইটাই তো পূরক মানেই তো 90 ডিগ্রি কোণ, এটা যেভাবেই হোক না কেন। যেভাবেই হোক না কেন দুইটার যোগফল 90 হতে হবে। এখন আপু আপনাকে আমাকে এটা বলেন তো, বলেন এম কোণের পূরক কোণ কত? এম কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি মাইনাস এম। হুম, এই তো জি ফ্যান্টাস্টিক। তাহলে বুঝেন নাই কেমন করে? না স্যার, এটা বুঝতে পারছি, আমার ওই হঠাৎ করে ত্রিভুজের কথাটা মাথায় আসলো, তার জন্য ক্লিয়ার হওয়ার জন্য আচ্ছা, এখনই প্রশ্নটা করলাম। ত্রিভুজে আমরা না যাই, ত্রিভুজ নিয়ে অনেক আলোচনা আছে। ওকে। সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। ঠিক আছে, দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। যেমন আমরা এখন একটা ফিগার অঙ্কন পূরক করি, কোণ হবে নাকি সম্পূরক হবে? সম্পূরক হবে। সম্পূরক। হ্যাঁ, দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে, জি স্যার। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার মানে এইখানে দেখেন এই কোণের মান যদি এ ডিগ্রি হয়, বলেন এ ডিগ্রি সম্পূরক কোণ কত হবে? 90 এ মাইনাস এ। মাইনাস 180 ডিগ্রি। হ্যাঁ, কেন 90? 180 মাইনাস বি। 180 - A খুব কমন একটা বিষয়, এই অংশ 180 এ আর পুরো অংশটুকু 180, তাহলে এই অংশটুকু কিভাবে পাবো? পুরো অংশ কত? 180, পুরো অংশ থেকে আমরা এই অংশটা বিয়োগ করলেই তো পাবো। তার মানে এ শেষ। 180 ডিগ্রি থেকে এ ডিগ্রি বিয়োগ করে দিলে আমি এ এর সম্পূরক কোণ পেয়ে যাব। বলেন। আর একদম পূরক কোণের মতোই বিষয়টা, শুধু ওখানে 90 ডিগ্রি আর এখানে 180 ডিগ্রি। জি হ্যাঁ, এখন আসেন, স্যার, আপনাকে যদি স্যার বলা এটাকে হয়, কি সরল কোণ বলা যাবে? সরল কোণ, হ্যাঁ, সরল কোণ। আরে না ভাই, সরল কোণে না যাই আমরা। সরল কোণে, সরল কোণ যদি বলেন 180, ঠিক আছে, সরল কোণ ঠিক আছে, কিন্তু সম্পূরকের বা সিনোনিম হিসেবে আপনি সম্পূরক সরল কোণ বলতে পারেন না। এটা বলতে পারেন দুইটা কোণের যোগফল যদি এক সরল কোণ হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। ঠিক আছে, জি স্যার, এবার আসেন, ঠিক আছে। আহ আমি যদি বলি আপনাকে, বলেন তো পি কোণের সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি 180 মাইনাস মাইনাস 180 মাইনাস ডিগ্রি মাইনাস টি। আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের পরীক্ষার হলে যে ঝামেলাটা হয় সেটা একটু আমরা উতরানোর চেষ্টা করি। আপনি বলেন যে আসলে পূরক কোণ কি 90 না সম্পূরক কোণ 90, এমন একটা ঝামেলা পরীক্ষার হলে হয়ে যায়। এটা আপনি এভাবে চিন্তা করে দেখেন যে পূরক, সম্পূরক, পূরক থেকে সম্পূরকের উচ্চারণে সময় বেশি লাগে তাহলে সেটা 180 ডিগ্রি, আর পূরক সময় কম লাগে তাহলে সেটা 90 ডিগ্রি। তার মানে আর কখনোই 90 হবে না 180 হবে, এটা ঝামেলা হবে না। উচ্চারণে যার সময় বেশি তার মানও বেশি। ক্লিয়ার? জি স্যার। আর জি ইংলিশ স্যার। হলে আরো সহজ, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে জি কম, স্যার। সাপ্লিমেন্টারি মানে সুপার, বেশি, এভাবে মনে রাখা যায়। এবার আসেন আমরা যাই পরবর্তী আলোচনায়। আমাদের সম্পূরক শেষ হলো, পূরক শেষ হলো, আমাদের এখনো কিছু কোণ বাকি আছে, সেগুলা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে বিপ্রতীপ কোণে। বিপ্রতীপ কোণ যেটাকে আমরা বলি ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তার মানে বিপ্রতীপ কোণ কিভাবে পাওয়া যায়? ধরেন দুইটি সরলরেখা, আমরা এই বললাম এ একটি সরলরেখা, বি একটি সরলরেখা, আরেকটা হচ্ছে সি এবং ডি আরেকটি সরলরেখা। এই দুইটি সরলরেখা পরস্পর ধরেন এই ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে মোট কয়টা কোণ তৈরি হয়েছে?
দেখেন এখানে 4টি চারটা। কোণ তৈরি করে গেছে। এই 1 নাম্বার একটা কোণ, এই 2 নাম্বার আরেকটা কোণ, এই 3 নাম্বার আরেকটা কোণ, এই 4 নাম্বার আরেকটা কোণ। তার মানে দুইটি সরলরেখা যখন একে অন্যকে ছেদ করে যাবে তখন যে 4টি কোণ তৈরি হবে তাদের বিপরীত কোণ, একে অন্যের বিপরীত কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলে। তার মানে দুইটি সরলরেখা যখন পরস্পর ছেদ করে যাবে তখন তাদের একটি অপরটির বিপরীত কোণ যেটা সেটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তার মানে এখানে 1 এর বিপরীত কি হবে বলেন, 1 টু। কোণের বিপরীত কি হবে? টু। 2। তার মানে 1 এর বিপ্রতীপ কোণ হলো 2, আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। ঠিক একইভাবে 3 এর বিপ্রতীপ কোণ কি হবে? 3 এর বিপ্রতীপ কোণ হবে 4। তার মানে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, দ্যাট মিন্স 3 কোণ আর 4 কোণ এরাও পরস্পর সমান। এই বিপ্রতীপ ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার স্যার। আসেন, এবার আমরা দেখবো হচ্ছে আমাদের ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল গেল। এবার আমরা দেখবো অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তার আগে আমরা অনুরূপ কোণটা দেখে নিই। অনুরূপ কোণ কাকে বলে এটা ভাই খুব ভালোভাবে আগে সংজ্ঞাটা দেখতে হবে। আমি আগে চিত্রটা এঁকে নিই, তারপরে আমি আপনাদের সংজ্ঞাটা বলছি, তারপরে আপনারা লিখতে লিখতে পারবেন অথবা পরবর্তী সময়ে লিখে নিতে পারবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এ বি, এ বি আরেকটা হচ্ছে সিডি। হ্যাঁ, এই দুইটা পরস্পর আপনার সমান্তরাল রেখা। তার মানে এখানে এ বি সমান্তরাল সিডি। সমান্তরাল মানে হলো আপনার একটি বাহু থেকে আরেকটি বাহুর দূরত্ব পরস্পর অলওয়েজ সমান থাকে, তাহলে সেটা সমান্তরাল। যেমন এই দুইটা বাহু পরস্পর আমরা বলে দিলাম সমান্তরাল, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কি পরস্পর সমান, সবসময় সমান। ওই যে রেল লাইন বহে সমান্তরাল, 1000 কিলোমিটার পরেও তাদের মধ্যবর্তী দুই লাইনের দূরত্ব সমান থাকে, আদারওয়াইজ ডিরেইল বা রেলচ্যুত হয়ে যায়, তাহলে এটা হচ্ছে সমান্তরাল। তার মানে দেখেন এই যে আমি আরেকটা ইয়া অঙ্কন করলাম, ধরেন আমি এইভাবে দেখাই, এই যে এটা কি সমান্তরাল? জি স্যার। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। তার মানে সমান্তরাল হইতে হলে যে স্ট্রেইট হইতে হবে তা না। তার মানে এইটাও কিন্তু সরল সমান্তরাল, বক্রটাও সমান্তরাল। তার মানে এইখান থেকে এখানে দূরত্ব কিন্তু পরস্পর সেম। ওইখানেও দূরত্ব যা, এখানেও তা, এখানেও তা, 1000 কিলোমিটার পরেও তা। রেল লাইন কি এরকম আঁকা পাকা হয়ে যায় না? জি ওকে, স্যার। এবার আসেন তাদের তাদের একটা ছেদক আমরা অঙ্কন করি, ইএফ। এখন এইখানে দেখেন আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টা কোণ তৈরি হয়েছে। এবার আমরা এখান থেকে অনুরূপ কোণ বের করব, ইংলিশে যেটাকে আমরা বলি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। এখন কিভাবে পাবো? অনুরূপ কোণের সংজ্ঞাটা হচ্ছে, অনুরূপ কোণের সংজ্ঞাটা হচ্ছে আপনার ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখার একই দিকের কোণগুলিকে অনুরূপ কোণ বলে। আমরা বলেছি ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখার একই দিকের কোণগুলিকে অনুরূপ কোণ বলে। আমি 2বার বললাম, পরবর্তীতে ভিডিও দেখে বুঝে নেন। এবার আসেন, আমরা প্রথমে বলেছিলাম ছেদকের একই পাশে, ধরেন ছেদকের ডান পাশে হলো 6 নাম্বার কোণটা, তাহলে ছেদকের ডান পাশে 6 নাম্বার কোণ যদি হয় তাহলে 6-এর অনুরূপ কোণ হইতে গেলে ছেদকের ডান পাশেই হইতে হবে। এই জি। ছেদকের ডান পাশে আমরা এদিকে চিন্তা করলাম। পরে কি বলছিলাম? সমান্তরাল রেখার একই দিকে, তার মানে সিডি সমান্তরাল রেখার উপরের দিকে 6 আছে, তাহলে এ বি সমান্তরাল রেখার উপরের দিকেই হবে 6-এর অনুরূপ কোণ। তার মানে দুইটা কন্ডিশনকে ফুলফিল করছে, এই দিক দিয়ে 6 আর এই দিক দিয়ে 2। তার মানে আমরা বলতেই পারি 2 আর 6 এরা পরস্পর অনুরূপ কোণ। এই বুঝতে পেরেছেন জি স্যার। জি সবাই? স্যার, ক্লিয়ার? আরেকবার স্যার। আচ্ছা, আমরা বলেছিলাম ছেদকের একই পাশে সমান্তরাল রেখার একই দিকে যে কোণগুলো আছে সেগুলোকে অনুরূপ কোণ বলে। তাহলে ছেদকের ডান পাশে আমরা 6-কে দেখতেছি, আর ছেদকের ডান পাশে এদিকে উপরে 2-কে দেখতেছি। এটা হচ্ছে পরবর্তী কন্ডিশন। শুধু ডান পাশে হইলেই হবে না, এক পাশে হলেই হবে না, এদিকে বেশ সমান্তরাল ঠান্ডা রেখার হালকা। একই দিকে হইতে হবে। তাহলে এই 6 আগে সমান্তরাল, হয়ে গেছে কি? সিডি সমান্তরাল রেখার উপরে আছে, আর এই 2ও এবি না, সমান্তরাল রেখার উপরেই হইতে হবে, মাত্র নিচে হইতে হবে না। তরকারি আছে ঠান্ডা। তাহলে দুইটা কন্ডিশনকে কি ফুলফিল করছে? 2 আর 6? কথা বলেন। জি স্যার। ইয়েস তার স্যার। মানে 2 আর 6 এখানে পরস্পর অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। এখানে আপনার আরো কিছু অনুরূপ কোণ আছে, বলেন তো সেগুলা কি? 7 3। 7 3।
এক এক আর কি হইতে পারে? এক আর পাঁচ। আট এক পাঁচ এক আর পাঁচ। এক আর পাঁচ, 4 8। এক আর আট এক আর 5। এক আর পাঁচ, 4 আর 8। চার আর 4 আট, 8 স্যার। এক আর 5ই তো হচ্ছে স্যার। এক আর পাঁচ চার 4 8 পাঁচ, 6 2 চার আর 4 4 আর 8 8। 8, 6 3 7 তারপরে তিন আর 7 3 আর 7। 7, তারপরে 6 2 ছয় দুই তো হলোই। বুঝা গেল? 4টে হয়ে গেছে। হলো তো? জি স্যার। আচ্ছা, স্যার এইবার আমরা দেখব হচ্ছে আমাদের একান্তর কোণ, যেটাকে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল বলি। পরে আমি ইংলিশ লিখে ফেলছিলাম। একান্তর কোণ, একান্তর কোণ কাকে বলে? অনুরূপের বিপরীত কি হবে আমি সংজ্ঞাটা বলি, শুনেন। একই দিকে থাকবে। ছেদকের বিপরীত পাশে এবং সমান্তরাল রেখার বিপরীত দিকের কোণগুলিকে একান্তর কোণ বলে। আমরা বলেছিলাম ছেদকের বিপরীত পাশে, খেয়াল করেন, ছেদকের বিপরীত পাশে, তাহলে 6 যদি হয় ছেদকের ডান পাশে, তাহলে তার বিপরীত পাশ কোনটা? অবশ্যই বাম পাশ। বাম। ওকে, তাহলে ছেদকের বিপরীত পাশ হয়ে গেল। এবার আসেন, আমরা বলেছিলাম সমান্তরাল রেখার বিপরীত দিকে, তার মানে 6 আছে সমান্তরাল রেখার উপরে, তাহলে তার নিচে হবে কি? বিপরীত দিক। তাহলে বিপরীত দিক। দুইটা কন্ডিশন ফুলফিল করছে, এই দিকটা 4 আর এই দিকটা 6। তার মানে আমরা বলতে পারি 4 আর 6 পরস্পর একান্তর কোণ। বলেন কি বুঝেন নাই? বুঝছি স্যার। আবার বলবো? স্যার আরেকবার একটু বললে জি ভালো স্যার হতো। আরেকবার বলেন। শুনেন, সংজ্ঞাটা একটু সংজ্ঞাটা বলে শুনেন। সংজ্ঞাটা সংজ্ঞাটা আমি একবার কি বলুন। বলছি? সংজ্ঞাটা আমি বলেছি ছেদকের বিপরীত পাশে, পরেরটা কি বলছি? সমান্তরাল রেখার বিপরীত দিকের কোণগুলিকে একান্তর কোণ বলে। তাহলে আমি এই 6 ছেদকের ডান পাশে আছে, তাহলে 6 এর একান্তর কোণ হইতে গেলে ছেদকের কোন পাশে হবে? বাম পাশে। বাম বিপরীতে পাশে, হবে। তার মানে এই পাশে। এবার আসেন পরের কন্ডিশনটা কি বলছি? সমান্তরাল রেখার বিপরীত দিকে, তাহলে 6 আছে সমান্তরাল রেখার উপরের দিকে, তার মানে এই পাশ দিয়া সমান্তরাল রেখার এ বির নিচের দিকে হইতে হবে। তার মানে এই দিক এবং এই দিক গিয়া কোন কোনটা হইছে? 4 না? তার মানে এই দিক জি দিয়ে স্যার। 4 আর এই দিক দিয়ে 6, এরা পরস্পর কি কোণ? একান্তর কোণ। আর একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এবার বলেন আর কি কি একান্তর কোণ আছে? 1 3 7 5 স্যার 1 3 7 আর তারপরে 5 2 5, 8 2 আর 8। 2 8 আর 8 আর 3 আর 2 7 আর আর 1। আচ্ছা 2 2 আর 8 আর 7 আর 1। 1 7। 7। এবার আসেন, যারা তারপরেও বুঝতেছেন না তাদের জন্য আলাদা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে অনেকেই ইংলিশ আনমিউট করে রেখে নানান কথা বলছে স্যার। আপনার ক্লাসে মানে কথা শুনতে প্রবলেম হচ্ছে স্যার। ইংলিশ জেড অক্ষরের মতো করে যে দুইটি কোণ হয়, সেই দুইটি কোণকেই একে অন্যের একান্তর কোণ হয়। তাও যদি না বোঝেন তাহলে আপনার সহজ টিক্সটা হচ্ছে এটা, ইংলিশ জেড অক্ষরটা লিখতে গিয়া আপনি যে দুইটা কোণ পাবেন সেই দুইটা কোণ পরস্পর একে অন্যের একান্তর কোণ, আর একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার বুঝছি। 2 এবার আসেন 8 আমরা, হ্যাঁ বলেন। 2 8 এটা যে একান্তর কোণ এটা কিভাবে বুঝবো স্যার আমি তো বুঝিনি। আল্লাহ, আমি তো মুছে ফেলছি। হ্যাঁ, তাহলে এটা কি ব্যাক করার উপায় আছে? আচ্ছা, আপনি বলতেছেন 2 আর 8 কিভাবে একান্তর কোণ হলো, ঠিক আছে। এদিকে দেখেন, 2 2 আপনার আছে কোন দিকে? ছেদকের, কথা বলেন, ছেদকের ডান পাশে আছে কিনা? জি জি স্যার স্যার। আছে। তাহলে ছেদকের বাম পাশে হইতে হবে। তাহলে বাম পাশে আছে এদিকে। তারপরে আসেন জি স্যার। সমান্তরাল রেখার বিপরীত দিকে, তাহলে 2 আছে সমান্তরাল রেখার উপরের দিকে, তাহলে 8 সমান্তরাল রেখার নিচের দিকে হইতে হবে। হয়েছে কিনা? হয়েছে। জি স্যার। হ্যাঁ, জি জি স্যার। এবার বুঝছেন? বুঝেন নাই? না স্যার। আল্লাহ, তাও বুঝেন নাই? ওই সহজ, যেভাবে বললাম সংজ্ঞা সেভাবে দেখাইলাম। আপনি বলেন, আমি প্রথমে কি বলছি? সমান্তরাল রেখার, এটা কিন্তু আপনার বাহিরের কোণগুলো, ভিতরের কোণটা হয়তো বোঝা যায় সহজে, বাহিরেরটা বুঝতেছেন না। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম, আপনি কথা বলেন, আমরা কি বলছিলাম? ছেদকের বিপরীত পাশে বলছিলাম কিনা? জি স্যার বলছিলেন। এখন বলেন, 2 ছেদকের কোন পাশে আছে?
ডান ডান পাশে। তাহলে ডান পাশে। তার বিপরীত পাশ হচ্ছে বাম পাশ, সেটা কি এই পাশটা, এই কোণটা বোঝাচ্ছে কিনা? কথা বলেন, এই যে 8 বোঝাচ্ছে কিনা? তার বিপরীত দিকের হইলো। জি জি স্যার। স্যার। এবার আসেন পরেরটা হলো সমান্তরাল রেখার বিপরীত দিক হইতে হবে। তাহলে 2 আছে সমান্তরাল এ বি সমান্তরাল রেখার উপরের দিকে, তাহলে দুইয়ের একান্তর কোণ হইতে গেলে অপর নিচের দিকে। সমান্তরাল রেখার নিচের দিকে হইতে হবে। তাহলে সিডি সমান্তরাল রেখার নিচের দিকে হইছে। জি জি স্যার। স্যার হয়েছে। তাহলে দুইটা কন্ডিশন, এই যে এই দিক দিয়ে 8 আর এই দিক দিয়ে 2, আমার দুই সংজ্ঞার দুই কন্ডিশন ফুলফিল করলো না? জি স্যার। জি তাহলে স্যার। কেন হবে না এরা একান্তর কোণ? বুঝতে পারছেন? এরা হলো বহিস্থ একান্তর কোণ, এই জন্য আপনি ধরতে পাচ্ছেন না সহজ করে। আর ইয়া মানে অন্তস্থ হলে সহজে ধরা যায়। ক্লিয়ার এবার? জি স্যার। পরে আসি ভাই, এসিটা কি করে? হ্যালো, পরে আসেন আমরা যেখানে যেতে চেয়েছিলাম। আমাদের আরো কয়েক দুইটা কোণ বাকি আছে, তারপরে আমরা ম্যাথে চলে যাব। আমাদের কোণ নিয়ে বেসিক আলোচনা একদম শেষ, তারপরে ম্যাথ দেখবেন আর আনসার করবেন। এবার আমরা দেখব হচ্ছে উন্নতি কোণ, যেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ এলিভেশন। এই একটু খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে আপনার আপনার বাসা এর ছাদ, এটা হচ্ছে আপনার বাসার ছাদে আপনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, স্যার, এটা কি উন্নতি হবে নাকি উন্নত কোণ হবে? উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন, আচ্ছা। উন্নত না, উন্নতি। আচ্ছা, এবার আসেন অ্যাঙ্গেল অফ এলিভেশন ইংলিশে যেটাকে বলে। তারপরে আপনারা দেখে নিন, আমার হয়তো বাংলা ভুল হতে পারে। এবারে দেখেন আমি যেটা বলছিলাম যে এই ছাদে, এটা ধরেন এ বি আপনার বাসাটা, বাসার ছাদ হচ্ছে এই পয়েন্টটা, এখানে আপনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আপনার কাকে ফোন করবেন? ধরেন আপনার মনের মানুষ বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে কল করছেন যে আমার ভীষণ ইচ্ছা করতেছে তুমি একটু আসো, তোমাকে দেখতে চাই। তখন সে আসলো, আয়সা যদি এই জায়গায় দাঁড়ায়, দাঁড়ায় ওকে কি দেখতে পারবেন বা ও কি আপনাকে দেখতে পারবে? না স্যার। তাহলে নিশ্চয়ই, আপনার ডান অথবা বামে সরে যেতে হবে। হয়তো এইদিকে সরে যেতে হবে আর নয়তো এইদিকে সরে যেতে হবে। আচ্ছা, ধরেন আপনি এই সি বিন্দুতে এসে এইখানে এসে দাঁড়াইছেন। ঠিক আছে, এই বিন্দুতে এসে দাঁড়াইছেন। ওকে, আপনি এখন এখানে নাই, হ্যাঁ, ওইদিকেও যান নাই। এখন খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে এসে যখন দাঁড়াইলেন, দেখেন আমি যখন এইভাবে তাকায় আছি তখন আমার দৃষ্টিরেখার এই সমান্তরালে এই সোজা আছে। যখন আমি আমি উপরের দিকে তাকাতে যাব তখন আমার দৃষ্টিরেখাটা দেখেন উপরের দিকে চলে যাবে, এই উপরের দিকে চলে গেছে। তার মানে আপনি যখন এই পয়েন্টে দাঁড়িয়ে আপনার মনের মানুষ এই শীর্ষবিন্দুতে দাঁড়িয়ে আছে, তাকে যদি দেখতে চান, তাহলে আপনার এই যে দৃষ্টিরেখাটা সে কিন্তু এইভাবে উপরের দিকে যাবে। কোথায় গিয়া ঠেকবে? ওই শীর্ষবিন্দুতে গিয়া ঠেকবে। তখন অজান্তে এই ভূমিতে একটা কোণ তৈরি করে গেলেন কিনা বলেন তো? জি জি স্যার। 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 জি স্যার। আর তাকেই বলা হয় উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণের সংজ্ঞাটা কি? ভূমি এর উপরে, ভূমি এর উপরে দৃষ্টিরেখা, ভূমি এর উপরে দৃষ্টিরেখা যে কোণ তৈরি করে তাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ বলে। ভূমির ভূমি এর উপর উপরে দৃষ্টিরেখা যে কোণ তৈরি করে তাকে উন্নতি কোণ বলে। এই বুঝতে পেরেছেন? রেখা। হ্যাঁ, জি স্যার। এবার আসেন এইখানে আবার এ ডি ধরেন একটা সমান্তরাল বাহু। তার মানে এই যে এ ডি বাহুটা, এটা আপনার বিসি এর সমান্তরাল, অবশ্যই বিসি এর সমান্তরাল। আচ্ছা, এবার আসেন আপনি নিচে দাঁড়িয়ে আপনার মানুষটাকে দেখলেন। এখন যে মানুষটা আপনাকে কল করে নিয়ে আসলো আপনাকে দেখার জন্য, সে কি আপনাকে দেখবে না? তাহলে সে উপরে দাঁড়িয়ে আছে, তার উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার দৃষ্টিরেখা এই সমান্তরালে আছে। দেখেন উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই মানুষটার দৃষ্টিরেখা এ ডি সমান্তরালে আছে। আমার দিকে তাকান, যখন আমি নিচের দিকে তাকাতে যাব তখন আমার দৃষ্টিরেখা এভাবে নিচে নেমে যাবে কিনা? দেখছেন, নিচে নেমে যাচ্ছে। তার মানে দেখেন এইখানে দাঁড়িয়ে যখন আপনি এইখানে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখবেন, তখন আপনার দৃষ্টিরেখা এই নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এই পয়েন্টে চলে আসছে। এখন কোনটা কোথায় হয়েছে, 1 নাম্বার পয়েন্ট না 2 নাম্বার পয়েন্ট, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এটাই বুঝতে হবে। উপরে দাঁড়িয়ে থাকা মানুষটা যখন নিচে তাকালো তখন তার দৃষ্টিরেখাটা কোন 1 নাম্বার পয়েন্টে না 2 নাম্বার পয়েন্টে তৈরি করেছে? 2 নাম্বার পয়েন্টে স্যার। তার মানে অফকোর্স 2 নাম্বার পয়েন্টে তৈরি করেছে। তার মানে এই 2 নাম্বার পয়েন্টে যে কোণটা তৈরি হলো সেই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। এটাকে কি বলা হয়? অবনতি কোণ। স্যার এডিটা বুঝি নাই, এডি। বোঝার দরকার নাই, সহজ কথা, এডি হলো বিসি, একটি বিসি বাহুর সমান্তরাল একটা বাহু।
ঠিক আছে, এডি হলো বিসি এর সাপেক্ষে একটা সমান্তরাল বাহু। আপনি উপরে ছাদে তাকায়া থাকেন, ছাদে তাকায়া থাকা অবস্থায় আপনার দৃষ্টিরেখাটা কি এই যে সমান্তরালে যায়, সেই সমান্তরাল বাহুটা যে ভূমির সমান্তরালের সমান্তরাল, এটা কখনো বাস্তবে চিন্তা করছেন? আচ্ছা, বুঝতে পারছি। এটা অলওয়েজ সমান্তরাল হবে। আপনি ছাদে দাঁড়িয়ে দক্ষিণে হাওয়া খাচ্ছেন, ঠিক আছে, আপনার দৃষ্টিরেখাটা একদম দক্ষিণের দিকে যাচ্ছে, তাহলে নিচ দিয়া ভূমির সমান্তরাল যে দক্ষিণে একটা রাস্তা চলে গেছে সোজা, সেই রাস্তা আর আপনার দৃষ্টিরেখা উপর দিয়া, এরা পরস্পর সমান্তরাল। জীবন মানে জিওমেট্রি, জানেন তো? আর ম্যাডামদের কাছে জীবন মানে জি বাংলা, তাই না? এবার আসেন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণটা কাকে বলে? অবনতি কোণ মানে হচ্ছে ভূমি এর সমান্তরাল বাহুর নিচে দৃষ্টিরেখা যে কোণ তৈরি করে তাকেই অবনতি কোণ বলে। তার মানে বিসি সমান্তরাল বাহু, এই বিসি এর সমান্তরাল বাহু হলো এডি। এই এডি বাহুটার নিচে এই দৃষ্টিরেখাটা যে কোণ তৈরি করেছে সেই কোণটা হলো এইটা, আর এই কোণটার নামই হলো অবনতি কোণ। বুঝতে পেরেছেন ভাই? এই দুইটা কোণ কিন্তু না বুঝলে আপনি লম্ব দূরত্বের ম্যাথ বুঝবেন না। স্যার, ক্লিয়ার? অবনতি কোণ কাকে বলে আরেকবার বলবেন? ভূমি এর সমান্তরাল বাহুর নিচে, ভূমি হলো বিসি, তার সমান্তরাল বাহু হলো এডি। তাহলে আমরা বলছি ভূমি এর সমান্তরাল বাহুর নিচে দৃষ্টিরেখা যে কোণ তৈরি করে তাকে অবনতি কোণ বলে। ভূমি এর সমান্তরাল বাহুর নিচে, তাহলে এই বিসি বাহুটা হলো ভূমি, তার সমান্তরাল বাহু হলো এডি। এই এডি বাহুর নিচে, এডি বাহুর নিচে এই যে দৃষ্টিরেখা, এই যে দৃষ্টিরেখা যে কোণ তৈরি করেছে সেটাকে বলা হয় অবনতি কোণ। বোঝা গেল? জি স্যার। এবার আসেন, আপনার এখানে অবনতি কোণটা হলো ডি এ সি কোণ, আরেক উন্নতি কোণ হলো এ সি বি কোণ। এই দুইটা কোণ এখানে পরস্পর সমান হবে। পরস্পর কি হবে? সমান। তার মানে অবনতি কোণ আর উন্নতি কোণ পরস্পর কি হয়? সমান হয়। অসম্ভব রকমের কথা, কখনো না, কোনোদিনই না। সমান দেখাচ্ছে স্যার। এখানে সমান দেখাচ্ছে কেন? কি কারণে সমান হয়েছে দেখি তো, কেউ বলতে পারেন কিনা? যদিও ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, ধরতে পারেন কিনা যে কেন এখানে বাট সমান? এটা হচ্ছে গিয়ে সমান্তরাল বাহুর সাথে একটা ছেদ বিন্দু তৈরি হয়েছে, যার কারণে একটা অপরটার হচ্ছে গিয়ে মাত্র বললেন স্যার, টার্মটা ভুলে গেলাম। একান্ত কোণ। একান্তর কোণ, জি স্যার, একান্তর কোণ। তার মানে এইখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে অবনতি কোণ আর উন্নতি কোণ পরস্পর সমান হয়েছে, তার একটাই কারণ, একে এরা অপরের পরস্পর একান্তর একান্তর কোণ। কোণ, এই জন্য সমান হয়েছে। তার মানে এরা অবনতি আর উন্নতি সমান হয় তা না, সমান হওয়ার কারণ হচ্ছে এরা একান্তর কোণ, তাই সমান হয়েছে। দেখেন ইংলিশ জেড শেপের মতো এই কোণ আর এই কোণ কিনা, জি স্যার। এবং এই বাহুটা এই বাহুটার সমান্তরাল। তার মানে সমান্তরাল বাহুর যখন ছেদ করে হয়, ছেদ বিন্দু টানা হয়, তখনই ওইখানে অবনতি কোণ তৈরি হয়, কি বলে, একান্তর কোণ তৈরি হয়, এই জন্য এরা সমান। তার মানে আমরা আলটিমেট বলবেন, তার মানে আমরা একটা আলটিমেট সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে এইটা যে আপনারা অবাঞ্ছিত কথা বললেন না, তাহলে আমার কনসেন্ট্রেশন মনে হয় যে কেউ কোনো কোশ্চেন করছেন এরকম কিছু। প্রশ্ন শেষ হলে মিউট করে ফেলবেন। যেটা বলছিলাম, আহ ভূমি এর উপরে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূমি এর নিচে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ। এ হলো ফাইনাল ডিসিশন। এবার আসি আমরা, আমাদের কোণ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, এবার আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব, দেখি আমাদের ম্যাথে কি আছে। দেখেন প্রথম প্রশ্নটা পড়েন, পড়ে দেখেন কোনো কিছু করা যায় কিনা, আনসার পারা যায় কিনা। প্রথম প্রশ্নটা কি বলেছে তারা? তারা বলতেছে দুই সমকোণ অপেক্ষা বড়, চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? বলেন, আমার এটা বলার কি আছে? প্রবৃদ্ধ কোণ স্যার, প্রবৃদ্ধ কোণ স্যার। এটা আমরা ফার্স্টে আলোচনা করে ফেলছি না? করছি কিনা? দুই সমকোণের চাইতে বড়, দুই সমকোণের চাইতে বড় মানে কি 180 ডিগ্রি চাইতে বড়, ঠিক আছে, 180 ডিগ্রি চাইতে বড়। কিন্তু আবার কি তারা বলে দিছে, আবার কি আবার বলতেছে চার সমকোণের চাইতে ছোট। চার সমকোণ মানে বৃত্ত 360 ডিগ্রি চাইতে ছোট। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম, এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে কি? প্রবৃদ্ধ কোণ। এই যে কোণটা দেখতে পাচ্ছেন,
এই পাশ দিয়ে যে কোণ এটা, এই কোণটা আপনার 180 চাইতে বড়, আবার 360 ডিগ্রি মানে 4 সমকোণের চাইতে আবার কি ছোট। সুতরাং এই সম্পূর্ণ কোণ যেটা, এটা একটা প্রবৃত্ত কোণ। বুঝতে পারছেন প্রবৃত্ত কোণ? আর বোঝানোর কি আছে, প্রবৃত্ত কোণ তো আমরা ফার্স্টে বলে ফেলছি। ক্লিয়ার? আমরা একটু পরে যেতে পারি? জি স্যার। জি এবার স্যার। আসেন পরে কি বলছে। আমরা এবার দেখি 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? বলেন, আমি এটা কি বুঝাবো? 253 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ স্যার, প্রবৃদ্ধ কোণ। আমরা এটা শিখে আসছি না জি স্যার। ভাই? কতগুলো পরীক্ষা আসছে বুঝেন এইগুলা কোয়েশ্চেন। আপনি এই পর্যন্ত যা পড়লেন সবই দেখবেন, এখন কোয়েশ্চেন দেখবেন আর আনসার করবেন। এর জন্য আলাদা করে কোনো কিছু দরকার নেই। সুতরাং আপনার এই বেসিকটুকু থাকলেই ইনাফ। তার মানে আমার আনসার হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবার আসি পরে কি বলছে। 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? বিশাল মজার কোয়েশ্চেন। বলেন আনসার কি হবে? 37 ডিগ্রি। 37 ডিগ্রি। কারণ আমরা কি জানি, বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়? সমান সমান। হয়। সমান। তাহলে এটা যদি আমার সমান 37 হয়। ডিগ্রি হয়, তাহলে তার বিপ্রতীপ কোণ অফকোর্স 37 ডিগ্রি হবে। 37 ডিগ্রি। বুঝেন নাই? জি জি স্যার। স্যার। ওকে, বাহ। তার মানে তো আমরা কোয়েশ্চেন ধরবো আর আনসার করবো। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? তাহলে 70 ডিগ্রি কোণের সম্পূরক, সম্পূরক মানে কি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কত বিয়োগ করে দিব? 70। ভাই একটু মিউট করে রাখেন প্লিজ। 110 ডিগ্রি, 110 ডিগ্রি। বলেন, না বোঝার কি কোনো কারণ আছে? না স্যার। আমরা বলেছিলাম এই হচ্ছে আপনার সম্পূরক কোণ। তাহলে এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে তার সম্পূরক কোণ কত হবে? এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 70 বলে দিচ্ছে, তার সম্পূরক কি হবে? এই অংশটুকু। এই অংশটুকু কিভাবে পাবেন? 180 মাইনাস 70 মানে 110 ডিগ্রি। ক্লিয়ার কিনা? জি এবার স্যার। জি স্যার। তারপরে দেখেন কি বলছে যে 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তার মানে এখানে ত্রিভুজ চলে আসছে, আমার একটু ত্রিভুজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হবে। দেখেন, আমরা ত্রিভুজ কাকে বলি? 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এবার আসেন, ত্রিভুজ, ত্রিভুজ এর 3টি শীর্ষবিন্দু থাকে। ত্রিভুজ এর 3টি শীর্ষবিন্দু, কারণ বাহু 3টা, তাই শীর্ষবিন্দুও কয়টা? 3টা। কোণও কয়টা? 3টা। এবার আসেন, আমি যদি এই এটাকে শীর্ষকোণ বলি, তাহলে তার বিপরীত বাহু হবে ভূমি। তার মানে ত্রিভুজের ভূমি আপনি আইডেন্টিফাই করতে পারেন কিভাবে? শীর্ষবিন্দুর বিপরীত বাহু কি হয়? ভূমি হয়। এখন আপনি যদি বলেন না আমি শীর্ষবিন্দু বি কে কাউন্ট করব, তাহলে বি এর বিপরীত বাহু তখন এটা হয়ে যাবে ভূমি। অথবা আপনি যদি বলেন না আমি এটা শীর্ষবিন্দুকে বলবো, তাহলে তার বিপরীত বাহু তখন এটা হয়ে যাবে কি? ভূমি। ওকে, এবার আসেন, আমাদের ত্রিভুজ তৈরি করার একটা শর্ত আছে, যে শর্ত ছাড়া কখনোই ত্রিভুজ অঙ্কন করা যায় না। যেমন এই বাহুটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। প্রথম শর্ত ত্রিভুজ গঠন করার, খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন হয়। কন্ডিশনটা হচ্ছে এইটা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। এটা একটা উপপাদ্য। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। তাহলে এ প্লাস বি এটার যোগফল সি এর চাইতে বড় হইতে হবে। অথবা আমরা যদি বলি বি প্লাস সি এটার যোগফল এর চাইতে বড় হইতে হবে। অথবা আমরা যদি বলি এ প্লাস সি এটার যোগফল বি এর চাইতে বড় হইতে হবে। এই কথাগুলোকে আবার ভাইস ভার্সা এভাবেও বলা যায়। এই জিনিসটাকে এটা না বলে আমি এই অংশটাকে এইভাবে না বলে আমি কি অন্যভাবে বলতে পারি যে ত্রিভুজের যে কোনো বাহুর যোগ, দুই বাহুর যোগফল থেকে তৃতীয় বাহু ছোট থাকবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল থেকে তৃতীয় বাহু ছোট থাকবে, বলা যায় কিনা? জি স্যার। একই অর্থ মিন করে কিনা? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর, অথবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল থেকে তৃতীয় বাহু ক্ষুদ্রতর, একই অর্থ মিন করে না? এবার আসেন, আমাদের আরো একটা কন্ডিশন আছে ত্রিভুজ গঠন করার, নাম্বার 2। এটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তার মানে এ আর বি যদি বিয়োগ করি, তাহলে এই বিয়োগফলটা ছোট হবে তৃতীয় বাহু থেকে। এটা হলো লেস দেন সাইন। আমরা যদি বি থেকে সি বিয়োগ করি, তাহলে এ থেকে ছোট হবে। আমরা যদি এ থেকে সি বিয়োগ করি, তাহলে বি থেকে ছোট হবে। এই বুঝতে পেরেছেন কিনা? এই সকল কন্ডিশনে ত্রিভুজ তৈরি করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। তার মানে এই বিষয়টাকে আমরা চাইলে আরেকটু ভাইস ভার্সা বলতে পারি। কি বলতে পারি?
এটাকে কি এভাবে বলা যায় এই লাইনটাকে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল থেকে তৃতীয় বাহু গ্রেটার দেন বা বড় থাকবে, বলা যায় না? স্যার জি স্যার, বলা যায়। ওকে, আমরা ত্রিভুজ গঠন করার যে শর্তটা সেটা আপাতত বুঝে গেলাম। তাহলে এইটুকু বেসিক দিয়ে আমরা এই কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করব। তারা বলতেছে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে? দেখেন, 1 নাম্বার কন্ডিশন দিয়ে কি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো কি পারবো না খেয়াল করি। না, দেখেন, পারবো না যে স্যার। কোনো দুই বাহু যোগ করি, তার মানে 2 আট। আর 5 যদি যোগ করি তাহলে যোগফল কি তৃতীয় বাহু 8 এর চাইতে বড় হয়? না স্যার, ছোট। হয় কি না? হবে না না। স্যার, এটা তো ফার্স্টেই শেষ হচ্ছে না, আর গ বাকিগুলো দেখার নাম্বার দরকার হবে। নাই। তার মানে তুমি ভাই তোমারে দিয়ে কখনোই ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এবার আসেন পরেরটা দিয়া, খ দিয়া কি ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিনা? না স্যার, ধরেন সমান 5 হয়। আর 4 যোগ করলে 9 তৃতীয় বাহুর চাইতে বড় হয়? হবে না। স্যার। সত্য পূরণ সমান করে না। হয়ে যায়। ভাই সমান হলে তো ত্রিভুজ অঙ্কন করা যাবে না। করা যাবে না, খ দিয়া করা গেল না। গ নাম্বার এবার হবে। আসেন ঘ দিয়া কি করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ যায় দেখেন, স্যার। আমরা আমরা যদি এখানে 3 আর 4 যোগ করি, সেই যোগফলটা কি 5-এর চাইতে বড় হয়? হয় জি স্যার। স্যার। জি স্যার, হয়। শুধু এইটা দেখলে হবে না, বাকিটুকু চেক করতে হবে। যদি অন্য দুইটা না হয়, ধরেন আমরা 4 আর 5 যোগ করলাম, সেটা কি 3-এর চাইতে বড় হয়েছে? হয়েছে। তাহলে আরেকটা হয়েছে। কি করা আছে, 3 এবং 5 যদি যোগ করি তাহলে কি 4-এর চাইতে বড় হয়েছে? সব ক্ষেত্রেই ঠিক আছে। দ্যাট মিনস এখানে কেবল গ দিয়েই ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট আরো একটা জায়গা। সেটা হচ্ছে আপনারা কেউ কেউ মনে মনে বলতে পারেন, কেন ভাই গ নাম্বার দিয়ে তো সমকোণ ত্রিভুজ অঙ্কন করা যায়? হ্যাঁ যায়। মাথায় রাখবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি সি স্কোয়ার হয়, তাহলে সেটা দিয়ে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা যায়? সমকোণী। সমকোণী। এবার আসেন, যদি বিষয়টা এমন হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন যদি সি স্কোয়ার হয়, তাহলে এটা দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে? কি কোণী, মানে কোণের কোণের ভেদে তো 3 প্রকার, তাহলে সেটা দিয়ে কি করা যাবে? এইটা মনে হয় আপনারা পরিচিত না, আপনারা খুব পরিচিত এটার সাথে। মাথায় রাখবেন, এটা কি গ্রেটার দেন সাইন, তাহলে গ্রেটার দেন সাইনের বিপরীত বলবেন। তাহলে এটা বৃহত্তর, তাহলে তার বিপরীত বলেন, মানে সূক্ষ্ম কোণ। আমরা স্থূল কোণ বলবো না, আমরা সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তার মানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যোগফল সি স্কোয়ার চেয়ে বড় হয়, তাহলে সেটা দিয়ে অঙ্কন করা যায় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসেন, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যোগফল ছোট হয় সি স্কোয়ার থেকে, তাহলে সেটা দিয়ে অঙ্কন করা যাবে কি স্থূলকোণী স্থূলকোণ। ত্রিভুজ। কি অঙ্কন করা যাবে? স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ। স্থূলকোণ। আচ্ছা, তার মানে আমরা এই তিনটা জিনিস বুঝতে পারলাম, যে সমান হইলে কি হয় আর গ্রেটার দেন আর লেস দেন হইলে কি হয়। এমন কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। ধরেন আমরা যদি বলি 5, 6, 7, এটা দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা যদি যায়, তাহলে কি ধরনের ত্রিভুজ অঙ্কন করা যাবে বলেন? সমকোণী। সূক্ষ্মকোণী। আবার বলে সমকোণী। ও মাই গড। সূক্ষ্মকোণ। তার মানে 5 স্কোয়ার আর 6 স্কোয়ার সমান কি 7 স্কোয়ার? সি সি মাথায় রাখবেন, সি হবে বড় বাহুটা। হ্যাঁ, সি হবে বড় বাহু। ধরেন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে সিটা সবসময় বড় বাহু হইতে হবে। তাহলে বলেন 25 আর 36 যোগ করলে 49-এর সমান হয় না না। স্যার, তাহলে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যায়? এখন আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে কি হয়? 25 আর 36 যোগ করলে ভাই কত হয় আমাকে বলেন? কত হয়? 61 নাকি? 61। তাহলে এখানে 61 ঠিক আছে না? হ্যাঁ স্যার। জি স্যার। এখন বলেন 61 কি বড় কিনা? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে স্যার। আমার এটা দিয়ে সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে, অ্যাকিউট অ্যাঙ্গেল। বুঝছেন বিষয়গুলো? আপনাদের পরীক্ষায় কিন্তু একটু ডিপ কোশ্চেন হলে এটা হবে, এটা আপনি Yes, জানেন sir, না। বুঝছি স্যার। আশা করি এরপরে আর কখনো ঝামেলায় পড়বেন না। আর অবশ্যই অবশ্যই ওইগুলাই হবে যেগুলোতে ত্রিভুজ অঙ্কন করা যায়। এটা দিয়ে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায়, যায় না? যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর। জি স্যার, যায় স্যার। এবার আসেন, বহুত কথা বলে ফেলছি, পরে আসি। আর ওইটা ঠিক আছে, কিন্তু ওখানে বইয়ে যে উত্তর ভুল করা আছে, কোথায় বইয়ে বইয়ে ভুল সকল করা আছে? ক্ষেত্রে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদেরকে বই দেওয়া হয়েছে,
আমরা তো জানি ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। হুম এখানে বইয়ে দেওয়া আছে সকল ক্ষেত্রে। তাহলে বইয়ের আমরা তো দ্বিধায় তো আমি পড়ে যাব। বুঝলাম না, বইয়ে বইয়ে কি বলা আছে? আমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে এখানে উত্তর করা আছে সকল ক্ষেত্রে। সকল ক্ষেত্রে মানে গ উত্তর করা আছে? জি। মানে আপনার বইয়ে কি উত্তর দেওয়া আছে নাকি? কোথায় দেই তো বইটা। এই বইয়ে উত্তর কেমন করে দেওয়া আছে? 96 পৃষ্ঠায় আর উত্তর স্যার দেওয়া আছে। বইয়ে তো উত্তর দেন। আমি তো হ্যাঁ যতদূর জানি টিচার ডিসকাশনে উত্তর দেওয়া থাকার কথা না, আমি যতদূর জানি আর কি, আমি দেখি নাই, আমি দেখে নেই। আর যদি দেওয়া থাকে এটা চরম লেভেলের ভুল দেওয়া আছে, এটা ঠিক করে নেবেন। 98 পৃষ্ঠায় উত্তর দেওয়া আছে স্যার, দেখেন তো একটু। কয় নাম্বার পেজটায় উত্তর দেওয়া আছে? 98 পৃষ্ঠায়? 98 পৃষ্ঠায়। স্যার এই উনি মিয়া, বুঝতে পারেনি, ওটা আপনি না। বুঝেন নাই কেন? 98 পৃষ্ঠার যে উত্তর দেওয়া আছে এটা হোমওয়ার্কের উত্তর দেওয়া আছে, এটা টিচার ডিসকাশনের উত্তর দেওয়া নাই তুমি। অন্যটার অ্যান্সার দিচ্ছে। কথা বুঝছেন? আপনি শীটটা ভালো করে বুঝবেন। আমাদের লেখেন লিখা আছে ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কের এখানে কয়টা কোন ম্যাথ দেওয়া আছে? 21টি ম্যাথ দেওয়া আছে। ওই 21টি ম্যাথের উত্তর দেওয়া নাই। ওই 21টি ম্যাথ আমরা এখানে অ্যানালাইসিস করে আপনাকে বুঝাবো, আপনার বেসিক টং এখানে স্ট্রং করব। তারপরে আপনাকে হোম প্র্যাকটিস দিছি কোথা থেকে? এক থেকে কত পর্যন্ত? 31 পর্যন্ত। তাহলে আপনি 98 94 পৃষ্ঠায় বা যে পৃষ্ঠায় হোক, আপনি যে উত্তরটা দেখতে পাচ্ছেন এগুলো হলো হোমওয়ার্কের উত্তর। বুঝতে পেরেছেন ভাই? জি জি হ্যালো, স্যার। স্যার, মিস্টেক হয়েছে। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। পরে আছি। 6 নম্বরে কি বলছে? একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1 1 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? তার মানে যেহেতু চলে আসছে আমাকে বলতেই হবে। এবার আসেন, আপনার সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই। সমকোণী ত্রিভুজ কাকে বলে? আপনারা সবাই জানেন যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে নাকি সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। 1 সেকেন্ড। আপনাদের কি ঘুমে ধরে ফেলছে? মিরপুর ব্রাঞ্চ থেকে কল দেয় কেন? দেখতেছেন আমি ক্লাস নিতেছি, তাহলে কল দেয় কেন? হ্যাঁ, কালকে ক্লাস আছে তো, কালকে মিরপুরে ক্লাস আছে, এটা তো জানাইছি। তার মানে এটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে হচ্ছে এটা হলো আপনার 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা সূক্ষ্মকোণ কোনটা যে কত ডিগ্রি হবে সেটা আমরা জানি না। এবার আসেন, আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ। ও এখন কোথায়? কয়টা বাজে? আচ্ছা, এখানে দেখেন, এই সমকোণী ত্রিভুজ একমাত্র একটি ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহুর আলাদা আলাদা নাম আছে। বলেন এসি বাহুর নাম বলছি অতিভুজ, বলেন এবি বাহুটার নাম কি হবে? কথা বলেন, এবি লম্ব বাহুর লম্ব লম্ব। লম্ব। ভূমি বিসিএস ভূমি। লম্ব আর মিউট করে রাখেন। বিসি বাহু মিউট কি করে হবে? রাখেন, কার জন্য টিভির আওয়াজ আসতেছে। আচ্ছা, এবার দেখেন, এই ভালো করে শুনেন, ক্লাসের ভিতরে এত কথা। আপনারা মাথায় রাখবেন, আপনারা মাথায় রাখবেন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু থাকে তাকে অতিভুজ বলা হয়। সমকোণের বিপরীতে যে বাহু থাকে তাকে অতিভুজ বলা হয়, এটা একদম ফিক্সড। সমকোণী ত্রিভুজের একমাত্র একটা বাহু ফিক্সড, সেটা হলো অতিভুজ। তার মানে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। এবার আসেন, আপনারা বলছেন এবি বাহুর মান, এবি বাহু যেটা সেটা নাকি লম্ব, আর বিসি বাহু যেটা সেটা নাকি ভূমি, ঠিক বলেছেন কিনা? জি স্যার। সম্পূর্ণরূপে ভুল বলেছেন, অবাক হওয়ার কিছু নাই। স্যার এটা মাথায় রাখবেন, সূক্ষ্মকোণের সাপেক্ষে আপনি হবে। সমকোণী ত্রিভুজের শুধু অতিভুজটাই ফিক্সড, বাকি দুইটা আপনি বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সমকোণ ব্যতীত বাকি যে দুইটি সূক্ষ্মকোণ আছে তাদের মধ্যে কোনো একটা যদি বলে দেওয়া না থাকে।
ধরেন আমি যদি কোনো কারণে বলি আমার সূক্ষ্মকোণ হচ্ছে এ কোণ, আমি এখানে ইন্ডিকেট করে দিলাম আমার সূক্ষ্মকোণটা এ, তাহলে যে সূক্ষ্মকোণটা আমি ইন্ডিকেট করে দিছি তার বিপরীত বাহু লম্ব, তখন এই বিসি হয়ে যাবে লম্ব আর এবি হয়ে যাবে তখন ভূমি। তার মানে আমরা কি একদম। বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এইটা সমকোণী ত্রিভুজের অতিভুজের পরে যদি কোনো বাহু আইডেন্টিফাই করা যায় সেই বাহুটার নাম হচ্ছে লম্ব। আর লম্বটা কোথায় পাওয়া যায়? লম্বটা পাওয়া যায় হচ্ছে ওই দুইটা সূক্ষ্মকোণের যে সূক্ষ্মকোণটা বলা থাকবে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব। এখন কোনো কারণে যদি আপনাকে সূক্ষ্মকোণটা সি বলে দেয়, তাহলে এই সি এর বিপরীত বাহু যেটা সেটা হয়ে যাবে লম্ব, তখন আপনার এ বি হয়ে যাবে লম্ব আর এই বাহুটা হয়ে যাবে ভূমি। তার মানে আমরা কি বুঝতে পারছি? সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত বাকি লম্ব এবং ভূমি এই দুইটা বাহুই আপনার ভ্যারি করে ওই অপর সূক্ষ্মকোণের উপর। বুঝতে পারছেন? স্যার সূক্ষ্মকোণটা কি প্রশ্ন দেওয়া থাকবে হ্যাঁ, যে প্রশ্নে বলা সূক্ষ্মকোণ? থাকবে, এটা প্রশ্নে ওকে বলা থাকবে, সাপেক্ষে বলতে হবে, প্রশ্ন অবশ্যই বলা থাকবে। এবার আসেন সমকোণী ত্রিভুজ, আমরা এই ম্যাথটা করতে গিয়ে আমার যতটুকু জানা দরকার আমি সেইটুকু বলি। সমকোণী ত্রিভুজ ওয়ান স্যার ওয়ান আরেকটু যদি ক্লিয়ার করতে স্যার, সূক্ষ্মকোণ তো স্যার এই বিপরীত বাহুটা তো সূক্ষ্মকোণই, তাহলে ওটাকে কি, ওটার কি কোনো নাম আছে বিপরীত কোণটা সূক্ষ্মকোণের? সূক্ষ্মকোণের বিপরীত? এই যে যদি সিটা স্যার সূক্ষ্মকোণ নির্দিষ্ট করে দিচ্ছে যখন, তখন তো এটাও তো স্যার সূক্ষ্মকোণই, তাহলে ওটা কি ওটা আরে ভাইয়া, আমি যেটা বলতেছি আপনি সেটা একটু বোঝার চেষ্টা করেন। আমাকে আপনি বলতেছেন এটা সূক্ষ্মকোণ, এও তো সূক্ষ্মকোণ, কিন্তু এইটার মান কত সেটা বলে দিছে, ওটার মান বলে নাই। আপনি যখন ত্রিকোণমিতি করতে যাবেন তখন এটা আমার লাগবে লম্ব দূরত্ব, তাহলে এইটার বিপরীত যেটা সেটা হবে লম্ব। আর যদি বলে দেয় না আমার এটা আমার সূক্ষ্মকোণ, এইটার মান বলে দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে লম্ব। বুঝছেন? জি জি স্যার। আচ্ছা, সাপেক্ষে। এবার আসেন আমরা এত কিছুতে না যাই, আমি সমকোণ নিয়ে, সমকোণের অনুপাত নিয়ে অনেক সুন্দর আলোচনা আছে, এটা আমি পরে করি, এই ম্যাথটা করার জন্য যেটা দরকার। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। তারা বলতেছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, 1 1 2 হলে এটা কি ধরনের ত্রিভুজ হবে? তাহলে দেখেন আপনার মাথায় রাখবেন আমাদের একটা অনুপাত আছে, কি অনুপাত? সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে আমরা যদি বলি এ বি সি একটি ত্রিভুজ, তাহলে এই এ বি এবং এই বিসি এই দুইটা বাহু পরস্পর এখানে সমান, তাহলে তাদের বিপরীত কোণ মানে এ বি বাহুর বিপরীত কোণ হলো এটা, আর বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোনটা? এই এ কোণ। এই কোণ দুইটা পরস্পর কি হবে? সমান হবে। তার মানে এ আর সি কোণ সমান। কেন সমান? কারণ এ বি বাহু আর বিসি বাহু সমান, এই জন্যে। আচ্ছা, এবার আসেন তাহলে এই দুই তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, এই কোণের অনুপাত দেওয়া আছে এক, এই কোণের অনুপাতও তাহলে একই হইতে হবে, এক একক আর কি। আর এই কোণের মান দেওয়া আছে কত? 2 একক। সমকোণটা দেওয়া আছে কত? 2 একক। এখন এটা কি ধরনের ত্রিভুজ? এখন এইখানে এইখানে দেখেন, এটাকে আমরা বলতে পারি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? অলওয়েজ ফিক্সড, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি এখানে এ কোণের অনুপাত, তারপরে কি সি কোণের অনুপাত, তারপরে কি বি কোণের অনুপাত, সেটা দেওয়া আছে 1:1:2। তাহলে আমরা একটু ধরে নেই, আমি একদম বেসিক বুঝায় বলছি, আমরা যদি এখানে ধরে নেই এ কোণের মান যদি আমি এক্স ধরে নেই, তাহলে আমার সি কোণের মানটা কি হবে? সি কোণ সেটার মানও কি হবে? এক্স। আর বি কোণের মান যেটা সেটা কি হবে? 2x। এখন এই তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তার মানে x+x+2x সমান কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে কত? এক্স, 2x আর 4x, 4x সমান কত? 180 ডিগ্রি। তাহলে ভাই এক্স এর মান কত আসে বলেন তো? 180 ডিগ্রি। এক্স এর মান কত? 45। হ্যাঁ, কত আসছে? 45। এক্স এর মান আসছে 45 ডিগ্রি, এবং তাই আসবে। এবার আসেন আমরা একটু মানগুলো বসায় দিই এখানে। দেখেন আমরা এখানে বলছিলাম আমাদের তাহলে এ কোণের মান আমরা কি বলছিলাম বলেন তো? 2x বলছিলাম। তাহলে টু না সরি, 2x বলে নাই, কি বলছিলাম? এক্স বলেছিলাম। এক্স এর মান কত পাইলেন? 45 ডিগ্রি। আর সি কোণের মান আমরা কি বলেছিলাম? এক্স, সেটাও কত পাইছেন? 45 ডিগ্রি। আর বি কোণের মান আমরা কি বলেছিলাম বলেন? 2x। তাহলে 2 × 45 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90। তার মানে এটা কি 90 ডিগ্রি। ধরনের ত্রিভুজ?
এটা সমকোণী ত্রিভুজ, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আর এটা হচ্ছে কি 90 ডিগ্রি। এই বাহুটা সমান, এই কোণ সমান, আর এটা 90 ডিগ্রি। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। অথবা এটাকে আরেকটা নামেও বলা যায়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এটা আবার সমদ্বিবাহু ত্রিভুজও বটে, এটা সমদ্বিবাহু ত্রিভুজও বটে। তার মানে এটা সমকোণী ত্রিভুজও বলা যাবে, এটাকে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যাবে, আর সমন্বিত ভাবে একসাথে বলা যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমাদের এখানে অপশনে কি আছে? আমাদের সমকোণী ত্রিভুজও আছে, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজও আছে। আসলে আনসার দুইটাই হবে, এখানে যে কোনো একটা থাকা উচিত। বুঝতে পেরেছেন? এখানে এটা ভুল করা হয়েছে, ধরেন যদি এইটা দেওয়া থাকে তাহলে ওইটা বলা থাকবে, আর যদি ওইটা থাকে তাহলে ওইটা থাকবে, আর নয়তো ক আর গ একসাথে দুইটাকে সমন্বিত ভাবে বলা যাবে। আপনি এখানে জোর দিয়ে বলতে পারবেন না এটা কি ধরনের ত্রিভুজ। এখন এই ত্রিভুজ কি কোন ভেদে বলছে না বাহু ভেদে বলছে, আমরা তো জানি না। আচ্ছা, এবার আসেন আমরা পরে যাই। প্রশ্ন তারা এখানে দুইটা যদি থাকে স্যার তাহলে কি করবো? দুইটা থাকবে না, এটা থাকলে ভুল। ঠিক আছে, এটা থাকলে স্যার ভুল। সমদ্বিবাহু ত্রিভুজ কেন হলো এটা তো বুঝতে পারলাম না। স্যার ওইখানে সমদ্বি কিন্তু কোণের অনুপাত দেওয়া ছিল, তাহলে আমরা বলতেই পারি যে সমকোণ ত্রিভুজ, মানে বাহুর অনুপাত দেওয়া ছিল হ্যাঁ, না। বা আপনি যেটা বললেন সেই দিক দিয়ে আপনি সমকোণী ত্রিভুজ বলতে পারেন, কিন্তু সূক্ষ্মতার বিচারে আসলে দুইটাই হয়। তারপরেও যদি বলেন যে না আমি একটা দাগাইতে চাই, তাহলে আপনি অবশ্যই সমকোণটাই দাগায়েন। কারণ আপনি একটা যুক্তি দিতে পারেন, খুরা যুক্তি, তারপরেও বলা যায় যেহেতু কোণের অনুপাত দেওয়া আছে সেই সাপেক্ষে আমরা বলতে পারি তাহলে এটা কোন বেদেই বলি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার কে জানি বলতেছিলেন যে কি সমদ্বিবাহু ত্রিভুজ কেন সেটা বুঝলেন না, তাই তো? ভাই সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা কি? সমান, যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান না, তাহলে এটাকে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যায়। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা শিখাবো, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, পরের কোশ্চেনটাতে আসি। তারা বলতেছে ত্রিভুজ এ এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। এখন এ কোণ সমান 50, বি কোণ সমান 80 ডিগ্রি হলে এ সি ডি কোণ সমান কত? তাহলে দেখেন আপনাদের এখানে বলছে ত্রিভুজ এবিসি, আমরা একটু এঁকে নেই। এই এবিসি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এখন তারা বলতেছে বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তার মানে বিসি যে বাহুটা আছে, এই যে বিসি বাহুটা, এটা তারা বলতেছে ডি পর্যন্ত বর্ধিত করতে। তাহলে আমরা ডি পর্যন্ত এদিকে বর্ধিত করলাম, ফাইন। এখন তারা বলতেছে যে এ কোণ সমান 50 ডিগ্রি, তার মানে এই যে কোণটা এটার মান বলে দিছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তারপরে তারা বলতেছে বি কোণের মান নাকি 80 ডিগ্রি, তার মানে এই কোণের মান যেটা সেটা 80 ডিগ্রি। খুব খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং খুব সুন্দর বেসিক জায়গা থেকে কোয়েশ্চনটা করা হয়েছে। এখন জানতে চাওয়া হয়েছে এ সি ডি কোণের মান কত, এ সি ডি, দ্যাট মিনস এই কোণের মান কত সেইটা জানতে চাওয়া হয়েছে। আগে বলেন প্রশ্ন চিত্র দুইটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি স্যার। আপনারা সব প্রশ্ন এবং সবকিছু ক্লিয়ারলি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে একটা উপপাদ্য শুনে রাখেন এবং পারলে লিখে লিখে রাখেন। উপপাদ্যটা হচ্ছে এটা, ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। লিখেন ত্রিভুজের বহিস্থ কোণ সমান তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে আমরা কি বলছি, ত্রিভুজের বহিস্থ কোণ তার যে অন্তস্থ বিপরীত দুইটি কোণ আছে সেই দুইটি কোণের যোগফলের সমান হবে তার বহিস্থ কোণ। হ্যাঁ, কত দূর? সমস্যা আছে? সমস্যা আছে? গাড়ির লোকটুক আছে? হ্যাঁ, আমরা কি বলছি, ত্রিভুজের বহিস্থ কোণ দেখেন এই এ সি ডি, এটা একটা বহিস্থ কোণ কিনা এই ত্রিভুজের? এখন বলতে পারেন ভাই আমি তো অন্তস্থ কোণই বুঝি নাই, তাহলে আপনার বহিস্থ কোণ বুঝবো কিভাবে? দেখেন এই এটা হচ্ছে একটা অন্তস্থ কোণ, এটা হচ্ছে একটা অন্তস্থ কোণ, এটা হচ্ছে আরেকটা অন্তস্থ কোণ। তাহলে এই ত্রিভুজের বাহিরে যে কোণটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে বাহিরে কোন কোণটা তৈরি হয়েছে, এ সি ডি, কারণ সি কে ডি পর্যন্ত বর্ধিত করেছেন এই জন্য। এখন জানতে চাইছে এই কোণটার মান কত। তো এটার মান বের করতে গেলে আমরা যেটা জানি উপপাদ্যটা সেটা আপনার জানতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। সেই উপপাদ্যটা কি, ত্রিভুজের বহিস্থ কোণ সমান তার অন্তস্থ, তার মানে এই বহিস্থ কোণের অন্তস্থ কোণ হলো এইটা, এই অন্তস্থ কোণের বিপরীত যে দুইটা বাহু আছে ওই দুই বাহুর সমষ্টি সমান হলো এই এই বহিস্থ কোণটা। তার মানে আমাদের এই ত্রিভুজের
বহিস্থ কোণের মান যেটা হবে এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। তার মানে 50 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এখানে কত, বহিস্থ কোণ। তার মানে কত ডিগ্রি? 130। তার মানে 130 ডিগ্রি। খুব সুন্দর, খুব বেসিক জায়গা থেকে কোয়েশ্চনটা করা, এবং এটা আবারও আসবে পরীক্ষায়। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আরো কোনো প্রশ্ন নাই তো? না স্যার। পড়ে আসেন। সময় কতটুকু আছে ভাই? টাইম কতটুকু আছে রিমেনিং? স্যার এখনো অনেক সময় আছে। ও মাই গড, এত কথা কই বললাম, তাহলে আমার তো ক্ষুধা লেগে গেছে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5, 3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এবারে আসি, আমাদের এখানে সিরাফারা তথ্য ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেওয়ার দরকার ছিল। যাই হোক, সমস্যা নেই। পরে কোয়েশ্চেন গুলো কি ত্রিভুজ রিলেটেড? আমি একটু ত্রিভুজের আলোচনাটা শেষ করে নিই। সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেছিলাম। এবার আসেন আমরা পুরো জিনিসটা আপনাকে বলেই ফেলি, বাকি রাখা যাবে না। এই সমকোণী ত্রিভুজ, পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলছে, তার নাম হচ্ছে পিথাগোরাস। সে কি বলছে? এই অতিভুজের উপর অঙ্কিত বর্গ মানে এসি এর সমান বাহু নিয়ে আপনি যদি এখানে একটা বর্গ অঙ্কন করেন, তাহলে এই যে এই বর্গের প্রত্যেকটা বাহু এসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে অঙ্কন করা, তাহলে এই এসি বাহুর এই যে ক্ষেত্রটা হলো তার ক্ষেত্রফল, তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা তারা বলতেছে। তার মানে এই যে ক্ষেত্রফলটা হলো এটা হলো এবি স্কোয়ার, আর এটা হচ্ছে বিসি স্কোয়ার। তার মানে পিথাগোরাস বলতেছে যে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, এটা বলছে। এখন এটা তো বুঝতে কারো কোনো সমস্যা নাই, এটা পিথাগোরাসের ইকুয়েশন। একটু ঠিক মিউট আছে, করে রাখেন প্লিজ। কি বললেন? স্যার আরেকবার বুঝান। আরেকবার বলছি হচ্ছে, আপনি এখানে দেখেন এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ কি এসি না? এক কথা বলতে হবে ম্যাডাম, অতিভুজটা কি এসি কিনা? জি জি স্যার। তাহলে স্যার মিউট এসি করে বাহু, বলেন, শোনা যাচ্ছে কথা। হ্যাঁ স্যার মিউটে থাকতে বলেন, আপনার কথা কথা রিপিট শোনায় আপুর। শুনেন, প্রশ্ন করার পর মিউট করতে বলেন। আপনার এখানে বলছে কি এসি বাহুটার উপর অঙ্কিত বর্গ, তার মানে এসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে, এসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে, এসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আপনি যদি এখানে একটা বড় ক্ষেত্র অঙ্কন করেন, তাহলে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই এই বাহুটার দৈর্ঘ্য কি এসি, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এসি। তার মানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি? 4টা বাহু পরস্পর সমান হলে বড় ক্ষেত্র হয়। তার মানে প্রত্যেকটা কোণ সমকোণ হইতে হয়, আরো কথা আছে এখানে। তাহলে এই যে বড় ক্ষেত্রটা হলো তার ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, তার মানে কি এস স্কোয়ার। এই যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত, অপর দুই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে এখানে আরেকটা ক্ষেত্রফল অঙ্কন করা হয়েছে, তা এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই বিসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আরেকটা বড় ক্ষেত্র অঙ্কন করা হয়েছে, এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই দুইটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল, এই দুইটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল সমান হবে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। কথা বুঝছেন? জি স্যার। জি স্যার। তার মানে পিথাগোরাস কি বলছে? অতিভুজের উপর অঙ্কিত বর্গ সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তার মানে এখন বলেন, আপনার যে কোনো ত্রিভুজ দিয়ে কি সমকোণী ত্রিভুজ অঙ্কন যে কোনো বাহুর দৈর্ঘ্য দিয়ে কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়? যেমন আপনাকে বলা হলো 3, 4, 5 এই বাহুর অনুপাত দিয়ে কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে? আপনি যাবে কি যাবে না আপনার এই সমীকরণের উপর বেস করে বলতে হবে। তার মানে এই সমীকরণের যাবে। সবচেয়ে বড় বাহু হচ্ছে কি এসি, তাহলে এইখানেও সবচেয়ে বড় বাহু কি ধরতে হবে? 5। 5। তার মানে 5 এর উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গ, তার মানে একটা হলো 3 স্কোয়ার আর একটা ধরেন 4 স্কোয়ার। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 25, 9 এখানে 16, তার মানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে 25 সমান 25। তাহলে দেখেন উভয় পাশ পরস্পর সমান হয়েছে, কথা বলেন। জি স্যার। জি স্যার। জি স্যার, তাহলে স্যার। 3, 4, 5 3, 4, 5 দিয়ে কি অঙ্কন করা যাবে? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সমকোণ যাবে। 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 তার মানে যদি হঠাৎ করে আপনাকে এখন যদি বলি, বলেন তো 4, 5, 6 এটা দিয়ে কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে? জি স্যার। যাবে স্যার। যাবে না।
আরে যাবার আগে একটু চিন্তা করেন না, যাবে না স্যার, যাবে না। চট করে বলেন। আপনি বলতেছেন, আপনি মনে স্যার করতেছেন যে এখানে হবে 3 না। 4 5, এখানে ধারাবাহিক সংখ্যা 3 4 5, তার মানে 5 6 4 5 6 বোধহয় করা যাবে না। জি না বিষয়টা স্যার, কিন্তু যাবে না, না। যাবে না না। স্যার হবে না, এটা কারণ 4 এখানে 5 6 হচ্ছে দিয়ে হবে। 5 5 25 আর 4 4 16। করা গেছে। 36 জি না স্যার। না স্যার, আচ্ছা, হয় এবার না। আসেন, করা যাবে কি যাবে না যদি প্রশ্ন করে, তাহলে আমি কি এই ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করে দেখবো না? জি জি স্যার। স্যার। এইবার জি আসেন, স্যার, জি স্যার। আপনি করবো বললে প্রমাণ করা ছাড়াও আপনি আরো দ্রুত করতে পারবেন কিছু টিক্স যদি আপনি জানেন। আসেন আমরা সেই টিক্স গুলো জানি। মানে সহজ কথায় সমকোণী ত্রিভুজের অনুপাত গুলো আজকে আমরা শেখানোর পর আপনি আর কখনোই মুখস্থ করতে হবে না। তো আমি একটা কাজ করে নেই, এখান থেকে আরেকটা জিনিস করে নিই। আমার যদি এস এর মান বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো? এক্সাক্ট এসি বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু এসি বাহুর, এটা হলো ক্ষেত্রফল। আর এস এর মান বের করা মানে হলো এক বাহুর মান বের করা। যদি বলে তাহলে এ বি স্কোয়ার রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এরকম হবে। হ্যাঁ, অথবা আপনার যদি এ বির মান বের করতে বলে, তাহলে আবার কি হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার, মানে এসি স্কোয়ার মাইনাস অপর বাহু মানে কি বিসি স্কোয়ার। যদি আপনার বিসির মান বের করতে বলে, তাহলেও অতিভুজ থেকে বিয়োগ হবে, অতিভুজ সবার বড়, মাইনাস এ বি স্কোয়ার। বুঝতে পারছেন? এগুলো তো বোঝানোর কিছু নাই, জাস্ট সমীকরণ সমাধান করে এই জিনিসটা পাওয়া গেছে। ক্লিয়ার কিনা? জি স্যার। এবার আসুন আমরা সমকোণী ত্রিভুজ হওয়ার অনুপাত গুলো খেয়াল করি। আমরা জানি 3 4 5 সমকোণী ত্রিভুজ হয়। বলেন 3-এর পরে বিজোড় সংখ্যাটা কত? 5 5 5 5। 5। ওয়েট করেন, যদি সমকোণী ত্রিভুজের একটি বাহু 5 হয়, বাকি দুইটি বাহু 12 এবং 13 হবে। 5-এর পরে বিজোড় সংখ্যাটা কত? 7। যদি 7 হয়, বাকি দুইটা বাহু হবে 24 এবং 25। স্যার 7-এর পরে পরের বিজোড় দুইটা সংখ্যা, ওইরকম হলো কেন? এটার কোনো লজিক আছে? মানে 12 13 হলো, 24 25 হলো। লজিক তো বোঝাবে। শুনেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এত অ্যাগ্রেসিভ হয়ে যান না। আমি সব তথ্য বলবো, তারপরেও যদি আপনার মন মতো না হয় তারপরে কোশ্চেন করবেন। আমি তো এখনো চলতে আছি, মানে আমি এখনো শেষ করি নাই, আগে একটু শুনেন। 7-এর পরে বিজোড় সংখ্যাটা কত? 9। 9। স্যার যদি 9। 9 হয়, তাহলে বাকি দুইটা হবে 40 এবং 41। তারপরে স্যার আসেন ভুল লেখছেন, 40 হবে। 40 এবং 41, থ্যাংক ইউ। আর কত ঠিক লিখবো বলেন? 40 এবং 41, 11টা বাজে, আর স্যার পারা 10টা 21 যাচ্ছে না। বাজে। এখন বাকি যদি হয় 11, 11। তাহলে বাকি দুইটা কি হবে? আমি এটা বলতেছি না, অপেক্ষা করেন, এটা আপনারাই বলবেন, আমার বলতে হবে না। এইবার আসেন, একটু খেয়াল করে দেখেন, এগুলো সব বিজোড় সংখ্যা, এবং এই দিকের পার্থক্যগুলো দেখেন পর পর, মানে এক পার্থক্য করে কিনা, ধারাবাহিক সংখ্যা কিনা, এই কথা বলেন। জি স্যার। জি স্যার। এবার আসেন আমরা সব এইগুলো মুছে দিই। মুছে না কেন? মাঝে মাঝে যখন হ্যাং হয়ে যায় খারাপ লাগে। মুছে দিলাম। কি রেখে দিলাম? এই দিকটা জাস্ট ওই বাহু, ছোট বাহুগুলো রেখে দিলাম। ধরেন একটা বাহু, সমকোণী ত্রিভুজের একটি বাহু যদি 3 হয়, তাহলে বাকি দুইটি বাহু কি হবে আপনি বলতে পারবেন? কেমন করে বলতে পারবেন? একটু ভালো করে দেখেন। একটা বাহু যদি 3 হয়, তাহলে আপনার অপারেশনটা কি করবেন? 3কে 3কে বর্গ করে দেন। বলেন 3-এর বর্গ করলে কত হয়? 9। 9 9। 9। পরবর্তী কাজ যেটা, এই 9 থেকে অলওয়েজ 1 বিয়োগ করে দিবেন, কত হয়? 8। 8। এইবার কাজ যেটা, 8কে অলওয়েজ 2 দ্বারা ভাগ করবেন, তাহলে কত হয়? 4। 4। তার মানে আমরা একটা বাহু 4 পেয়ে গেলাম। অপর বাহু এই 4-এর সাথে 1 যোগ করে দিলে পাওয়া যায়। ওই যে বলছিলাম এক পার্থক্য থাকে, তাহলে অপর বাহু 5। কত হবে? 5। আমরা সমকোণী ত্রিভুজের মৌলিক অনুপাতগুলো শিখতেছি। এবার আসেন, যদি 5 হয়, একটি সমকোণী ত্রিভুজের ছোট বাহুটা যদি 5 হয়, তাহলে বাকি দুইটা কি হবে? 5-এর বর্গ কত? 25। 25। 1 বিয়োগ করলে 24। 20। 2 দ্বারা ভাগ করলে 12। 12। 12, পরেরটা কত হবে? 13। 13। জাস্ট ওয়াও। 7, 7 49। সাতা 49। 1 বিয়োগ করলে 24। 48। 48, 2 দ্বারা ভাগ দিলে 24, তার সাথে 1 যোগ করলে 48। 25। 42 লিখেছেন স্যার। সরি, আমি এক পাঁচ দেখছেন, মানে 25 স্যার। আমার আমার আর মাথা কাজ করছে না। আপনারা 24 আপনারা 25 হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমি বলি একটা লিখি আর একটা, আমার এটা হয়ে যায়, মানে এত কথা বলতে গিয়া, মানে ওই যে আহ, মাথার সিগন্যাল
ঠিকঠাক মতো কাজ করে না, এত ফাস্ট জি কথা স্যার, বলে। আপনার এইটা আ- আমিও দেখছি, এর আগে আপনার ক্লাসে এরকম করছেন স্যার, এরকম হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ, এটা ডিসঅর্ডার, এটা হইতেই পারে। দেখবেন যে কম্পিউটার এরকম করে প্রচুর তো কাজ যখন সে একসাথে করতে যায় তখন সে হ্যাং হয়ে যায়, উল্টাপাল্টা আনসার করে। আর যাই হোক, আমারও এরকম, কারণ এত কথা বলছি, অফলাইনে অলরেডি 3টা ক্লাস শেষ করে আসছি, আইসা তারপরে এখানে ক্লাস নিচ্ছি, এবং এত কথা বলতেছি, ম্যাথ বাই ম্যাথ সলিউশন করলে আধা ঘন্টায় এই একটা শেষ হয়ে যেত। স্যার এটার একটা যদি- সুবিধা আছে, আপনি ভুল করলে আমরা শুধরে দিলে হ্যাঁ মানে আমাদের অ্যাটেনশনটা ঠিক থাকে। হ্যাঁ, একটা মজার ব্যাপার কি জানেন, মানে টিচার হিসাবে নিজেকে বাঁচার একটা ওয়ে সেটা আপনি বলে দিলেন। ও আচ্ছা, আমি দেখলাম আর কি চেক করে যে আপনাদের মনোযোগ আছে কিনা, ঠিক আছে, জি ওই স্যার। কথা বলে আর কি। কিন্তু 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 আমি স্যার সত্যি একটা কথা কি, আপনি অনেক ভালো ক্লাস করান না স্যার, না, ম্যাথ অনেক ভালো বুঝান স্যার। আমি আমি কিন্তু ওই সুবিধাটা নেই নাই। আমি সত্য কথা বলে দিচ্ছি ভাই, হ্যাঁ আমি ভুল করছি, বরং আপনারা ধরে দিচ্ছেন, এটা খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসেন, 9-এর বড় 81, করলে 81, 81, 80, 81, 40, 80, 40, 40, 41, 41। 41. এবার বাকিটা বলেন, 11 হইলে কি হবে? 121, 121, 121, তার মানে 100 হচ্ছে থেকে 1 বাদ। 55, ষাট, বলেন 61। শান্তি লাগলো কিনা? জি স্যার, লাগছে। জি স্যার। জি স্যার, আজকের অনেক পরে ভালো লাগছে। আজকের পরে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনোদিন মুখস্থ করতে হবে না। আপনার 99% বাহু মুখস্থ হয়ে গেছে। বলতে পারেন কিভাবে মুখস্থ হলো? একটু খেয়াল করেন, আমি বলেছিলাম এগুলো হলো ফান্ডামেন্টাল সমকোণী ত্রিভুজের অনুপাত, মৌলিক, একদম মৌলিক। এখন অনুপাত সম্পর্কে যদি আপনাদের সম্যক আইডিয়া থাকে, তাহলে আপনারা এখন বলতে পারবেন, ভাই আমি যদি বলি এই অনুপাতগুলোকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে নতুন নতুন যে অনুপাতগুলো হবে ওরাও না সমকোণী ত্রিভুজ হবে। 2 দিয়ে 3-কে গুণ করলে 6, 4-কে করলে 8, 5-কে করলে 10, তার মানে 6, 8, 10-এও কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। কেন, আপনি তো শিখছেন শুধু এইটা, তার মানে বাকিগুলো আপনি পেরে যাচ্ছেন। তার মানে 3, 4, 5 এই অনুপাতটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 6, কত, 8, 10, তার মানে এটাতেও কি করা যাবে? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। আপনি প্র্যাকটিস করে দেখেন, ওই অনুপাতের সূত্র দিয়ে যান, করতে পারবেন। এখন আপনাদের কারো কারো মনে প্রশ্ন হইতে পারে, এরকম প্রশ্নের আবির্ভাব হতে পারে, ওই মিয়া আপনি তো বিজোড় সংখ্যা দিয়ে দেখাইছেন, তাহলে জোড় সংখ্যা কই? এই দিকে খেয়াল করেন, পাইছেন জোড় সংখ্যা? জি জি স্যার। স্যার। এবার আসেন, শুধু 2 দিয়ে কেন, আপনি 3 দিয়ে করলেও যেগুলা পাবেন সেগুলো সমকোণী ত্রিভুজ হবে। 4, 5, 6, 7, 8, 9, ডট ডট, যা ইচ্ছা তা দিয়ে এই অনুপাতগুলোকে গুণ করেন, তাহলে যে নতুন নতুন অনুপাত হবে ওরাও সমকোণী ত্রিভুজ হবে। ইভেন আপনার মনের মানুষের নাম দিয়ে গুণ করলেও যেটা আসবে সেটাও সমকোণী ত্রিভুজ হবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ অনুপাত হচ্ছে কি, সমজাতীয় দুইটি রাশি একটির তুলনায় অপরটি কত গুণ, 2টি অথবা 3টি অথবা 4টি, একটির তুলনায় অপরটি কত গুণ বা কত অংশ, তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করাকে অনুপাত বলে। তার মানে অনুপাতের প্রত্যেকটা রাশিকেই যদি একটা সংখ্যা দিয়ে গুণ করেন, তাহলে প্রত্যেকটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অথবা যদি ভাগ করেন তাহলে ওই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এতে অনুপাতের কোনো চেঞ্জ হয় না। কেন হয় না? কারণ দেখেন 6, 8, 10 এদেরকে 2 দিয়ে ভাগ করলে আবার 3, 4, 5 পাবেন না? জি স্যার। এবার আসেন, তার মানে বুঝে গেলেন। এখন আরেকটা জিনিস, শুধু শুধু গুণ কেন, ভাগ করলেও কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। যেমন আপনি 2 দিয়ে ভাগ করেন এদেরকে, তাহলেও এদের যে যে অনুপাত আসবে, যেমন 3-কে ভাগ করলে 1.5, 2 আর 2.5, এটা দিয়েও কি হবে? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। আপনি করে দেখেন, ওই বর্গ যেটা হচ্ছে 2.5 হোল স্কোয়ার ইকুয়াল 1.5 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, করে দেখেন উভয় পাশ সমান হবে। সুতরাং সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। এই কথা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এবার জি আসেন, স্যার। আপনাদের স্যার পরীক্ষায় আসা কোশ্চেন কেমন হয় একটু বলে ফেলি এখান থেকে। পরীক্ষার কোশ্চেন কেমন হয়, ধরেন একাধিকবার বিভিন্ন পরীক্ষায়, শুধু আপনাদের এই সকল পরীক্ষায়, প্রাইমারি বা নিবন্ধন বা এই সকল পরীক্ষায় না, ব্যাংক বা অন্যান্য চাকরি বা বিসিএস চাকরি যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার আসছে। কেমন করে? ধরেন আপনি বি পয়েন্ট থেকে এদিকে গেলেন 240 মিটার, আর এই পয়েন্ট থেকে ধরেন এটা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে গেলেন 140 মিটার, আর এদিকে সি পয়েন্টে গেলেন 180 মিটার। প্রশ্ন করা হলো তাহলে এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত, বলেন? বলতে পারবেন? আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, বলা যাবে কি, আমার তো ভাই এখানে এসি এর মান বের করতে বলছে, তাহলে এসি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে অতিভুজের মান কিভাবে জানি বের করে? ওই যে পিথাগোরাসের সূত্র, কি, অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তার মানে আপনি এখানে কি করবেন, 180 হোল স্কোয়ার প্লাস কি 240 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসবে না?
210। জি স্যার। এক কথা বলেন আসবে কিনা? এই সূত্র বুঝছেন? এই যে সূত্র দিয়ে কিভাবে করলাম, জি স্যার। এটা হলো পিথাগোরাসের অতিভুজের মান বের করার সূত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা আমি আগে আলোচনা করে ফেলছি, মনে পড়ে কিনা, কিন্তু এইভাবে তো ভাই পরীক্ষার হলে করলে হবে না। কারণ এত সময় তো আপনাকে দিয়ে রাখে না এই পরীক্ষার হলে। পরীক্ষার হলে এই ম্যাথ করতে হবে 2 থেকে 3 সেকেন্ডে। আর সেটা কি আদৌ করা সম্ভব? অবশ্যই সম্ভব। যার জন্য আপনাদের আমি এই বেসিক অনুপাত শিখাইছি। আপনি যতগুলো প্রশ্ন দেখবেন সবগুলোর অনুপাত প্রডিউস করা হয়েছে এদের যে কোনো একটা থেকে। কেমন করে করা হয়েছে আসেন এবার আমরা একটু দেখাই। স্যার খেয়াল করে আরেকটা তো দেখেন, প্রশ্ন মনে হতে ছিল স্যার। খেয়াল করে দেখেন আমরা স্যার এইখানে হ্যালো বলেন। স্যার, বলতেছি তাহলে 2, 4, 16 এইগুলার কি যদি ছোট বাহু হয় তাহলে এর কি কোনো সূত্র আছে? বুঝি নাই। ছোট বাহুটা মনে করেন সংখ্যা হলো 2। ছোট বাহুরা আমি আপনাকে বলছি না, মাথায় রাখবেন, মনের মাধুরী মিশায় একটা বাহু বলে ফেললেই যে এটা দিয়ে সমকোণী ভুজঙ্গন করা যাবে তা কিন্তু না। এখন 2 হলেই যে এটা দিয়ে সমকোণী ভুজঙ্গন করা যাবে, একটা বাহু 2 হলেই যে সমকোণী ভুজঙ্গন করা যাবে তা কিন্তু না। বুঝতে পারছেন? একটা একটা কি আছে, একটা প্রসিডিউর আছে, এর ভিতরে আসতে হবে। আপনার 2 হলেই ওইটা দিয়ে সমকোণী ভুজঙ্গন করা যাবে না। হ্যাঁ, করা যাবে, তখন বাকি দুইটা কি হবে আপনি বলতে পারবেন না। ঠিক আছে? কিন্তু ওই যে বেসিক যেগুলা বললাম এগুলা থাকলে আপনি 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 ওই জায়গায় থাকেন, আমি আসতেছি। এবার আসেন, আপনি খুব দ্রুত কিভাবে করবেন। দ্রুত হচ্ছে, এই দুইটা সংখ্যাকেই একই সংখ্যা দিয়ে ভাগ করেন, ভাগ করে একদম অনুপাতে চলে যান। মানে ভাগ কতক্ষণ করবেন? যতক্ষণ পর্যন্ত এই দুইটা সংখ্যা পরস্পর ভাগফল কো প্রাইম না হবে, মানে সহমৌলিক না হবে, ততক্ষণ পর্যন্ত ভাগ করবেন। বলেন তো, দুইটা সংখ্যাকে একই সংখ্যা সবচেয়ে বড় সেই সংখ্যা কি দিয়ে ভাগ যায়? যদি খুঁজে না পান তাহলে আগে 10 দিয়ে ভাগ করেন। 10 দিয়ে ভাগ করলে কি হয়? 10 দিয়ে ভাগ শূন্য করে শূন্য দিন। কাটা যায়। তারপরে আবার কি দিয়ে ভাগ যায়? 6 দিয়া। 6 দিয়ে। জি 6 স্যার, দিয়ে। 6 দিয়ে যায়। পুরো সংখ্যাটাকে আমি 60 দিয়ে ভাগ করতে পারি। ভাই এইটা খুঁজে বের করা এত সময় লাগলে হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে যে 240 আর 180 এদেরকে যে উভয়কে 60 দিয়ে ভাগ করা যায়, তার জন্য আপনি 1 মিনিট ভাববেন তাহলে আপনি ভুল পথে আছেন। আপনাকে এখনো ফিরে আসতে হবে রাইট পথে। তার জন্য ব্যাপক লেভেলের প্র্যাকটিস করতে হবে। বিগত সালের কোয়েশ্চেন। হ্যাঁ, এবার আসেন, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কি হয়? 3 হয়। এখান দিয়ে কাটলে এখানে কি হয়? 4 হয়। এই দেখেন, আপনি কি একটু ভাল লাগতেছে কিনা আপনার হয় আর ভিতর? উপরে ভাল লাগতেছে কেন? কারণ আমি তো জানি 3, 4, তারপরে জানি কি 5 5। 5-এ কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। তার মানে এটা 3, এটা 4, এটা হইলে তাহলে কি হবে? 5 হবে না? জি স্যার। এবার আসেন, আপনি এদেরকে ভাগ করেছিলেন কি দ্বারা? 60। 60 ষাট দ্বারা। দ্বারা। তাহলে এই 60 দিয়ে এটাকে গুণ করে দেন। তাহলে 5 6 30, কত পাইছেন? 300। তার মানে এই বাহুটার 300। মান তাহলে কত হবে? 300। 300। তাহলে দেখেন, ওইটা বর্গ করে যোগ করে বর্গমূল নির্ণয় করতে কত সময়ের ব্যাপার। আর এখানে আপনার চোখে চোখে ম্যাথ হয়ে যাচ্ছে। 180 আর 240 কে ভাগ করলে 60 দিয়া, 3 4, তাহলে ওটা 5। তাহলে 60 দিয়ে ভাগ করছি, তাহলে 5 কে 60 দিয়ে গুণ করে অরিজিনাল বাহুতে ফিরে যাব। তার মানে কত? 300 মিটার বা 300 সেন্টিমিটার। আসলে কি করা হয়েছে? এই অনুপাতটাকে কি দিয়ে গুণ করা হয়েছিল? 60 দিয়ে গুণ করা হয়েছিল। তার মানে 318, আর এখানে হচ্ছে 424, তার মানে 530। তার মানে এটা দিয়েও সমকোণী ত্রিভুজাঙ্কন করা যায়। এটা কি মুখস্থ রাখা সম্ভব? এই বুঝেন নাই? জি স্যার, বুঝছি। জি একটু স্যার। ঝামেলা লাগছে। যদি ঝামেলা লেগে থাকে তাহলে এটা খেয়াল করেন। আপনি বি পয়েন্ট থেকে এদিকে গেছেন 300 মিটার আর এ বিন্দুতে, আর বি থেকে সি বিন্দুতে আপনি আসছেন হচ্ছে 400 মিটার। এটাও প্রচুর পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা। বলেন তাহলে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? তুই তো বলেন। 100। হ্যাঁ, এটাও সময় লাগতেছে ভাই। 500 500 500 স্যার। 500। 100 দিয়ে ভাগ করেন 3, 100 দিয়ে ভাগ করেন 4, 500 তাহলে হবে 3 স্যার। 4 5-এর সমকোণী ত্রিভুজ হয়। তাহলে 100 দিয়ে ভাগ করছেন, 100 দিয়ে গুণ করে দেন, তাহলে কত পাচ্ছেন? 500। শেষ হলো? আচ্ছা, সবার বোধহয় মাথায় এইবার হ্যাং হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। না স্যার। ভাই আপনি ভালো করতে যাবেন, মাথা আপনার খুলে যাচ্ছে মাথায় স্যার। এই তথ্যগুলো তো রাখতেই হবে। এবার আসেন, আমি যে দুইটা স্পেশাল অনুপাতের কথা বলবো এগুলা আপনার দুইটা অনুপাত মুখস্থ রাখবেন। এটা সবসময় পরীক্ষায় আসে। 8 15 17। আর এটা হচ্ছে 20 21 29।
এই দুইটা আলাদা করে মাথায় রাখবেন, প্রচুর পরীক্ষায় এই দুইটা আসে। প্রশ্ন হলো ওই দুইটা ওদের মতো কেন হয় না। ওইটা নিয়েও পিথাগোরাসের সুন্দর একটা গল্প আছে। গল্পটা ছিল এরকম যে পিথাগোরাস যখন 3 4 5 বা ওই বাহুগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় সেটা প্রমাণ করতেছিল এবং তার শিষ্যদেরকে বলতেছিল এগুলো মানুষদের প্রচার করো, তখন তার শিষ্যরা গিয়া এগুলো মানুষের কাছে প্রচার করতেছিল যে এইভাবে হয়, মানুষ খুব স্যাটিসফাই হচ্ছিল। কিন্তু মানুষ জানতে চাচ্ছিল যে 18 15 8 15 17 আর 20 21 29 কেন ওই রকম ব্যাখ্যা হয় না। তখন পিথাগোরাস এটা নিয়ে খুব কাজ করতেছিল এবং খুব ধ্যানে মগ্ন ছিল এবং মানুষ শিষ্যদেরকে খুব ডিস্টার্ব করতেছিল। তখন শিষ্যরা গিয়ে পিথাগোরাসকেও ডিস্টার্ব করতেছিল যে ভাই আপনি দ্রুত বলেন, মানুষ তো পাগল হয়ে গেছে। অতীত গল্প। তখন পিথাগোরাস ওই শিষ্যের উপর মারাত্মক লেভেলে বিরক্ত হয়েছে, কারণ জ্ঞানী মানুষ খুব কথা কম বলে আর রাগলে একবার ভয়ানক রকম রাগে। তখন ওই শিষ্যকে ধরে একদম সমুদ্র সাগরে পানিতে চুবায় মেরে ফেলছিল। তার কিছুদিন পরে পিথাগোরাস নিজেও মারা যায় এবং আমাদের জিওমেট্রির বইটা একদম ছোট হয়ে যায়। যদি উনি যে বেঁচে থাকতো হয়তো আমরা দুনিয়াটা আজ থেকে হয়তো আরো 100 বছর আগে পরে কি হইতো সেটাও জানতে পারতাম। ঠিক আছে, এবার আসেন, মরে গিয়ে ভালো হয়েছে নাকি? জি স্যার। জি স্যার, অল্পতে বাঁচতে গেছি। তো জন্ম না দিলে আরো ভালো হইতো, জন্ম নিয়ে যত ঝামেলা। ঠিকই আছে। আচ্ছা, এবার আসেন দেখি আরেকটা অনুপাত, দুইটা অনুপাত, এগুলো আপনার লম্ব দূরত্বের ম্যাথ সমাধান করতে খুব হেল্প করবে। 1 1 অনুপাত √3/2। বলেন তো এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা? এই অনুপাত দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা বলেন, দ্রুত বলতে হবে। স্যার যাবে। হুম, এখানে বড় বাহুটা কি 2 না? তাহলে 2 এর বর্গ সমান √3 এর বর্গ প্লাস 1 এর বর্গ। তাহলে 4 সমান 3 প্লাস 1, তাহলে 4 সমান 4 সমান হয়েছে না? সুতরাং এই অনুপাত দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, খুব ইম্পর্টেন্ট বিষয়টা মাথায় রাখবেন, এটার ক্ষেত্রে ওই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণগুলো কেমন হবে। এটা 90 ডিগ্রি, তাহলে আমরা এটা একটু মাথায় রাখি, খুব ইম্পর্টেন্ট নোট দিচ্ছি এখন আপনাদের। এটা যদি 60 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয়, মাথায় রাখবেন 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, 30 ডিগ্রি বিপরীত বাহু যেটা হবে সেটা হবে 1, আর আমরা একে চলক ধরে বলবো, সেটা বলবো এক্স। আর 60 ডিগ্রি বিপরীতে যেটা হবে সেটা হবে √3x, একটা চলক নিয়ে আসবো। আর 90 ডিগ্রি বিপরীতে যেটা হবে সেটা হচ্ছে অন 2x। তার মানে আপনি কি বুঝলেন? আমি যদি পুরো জিনিসটা ব্যাখ্যা করি, 30 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত 90 ডিগ্রি। আমরা বলছি 30 ডিগ্রির বিপরীতে যে বাহুটা সেটার অনুপাত 1, আর 60 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে √3, এবং 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে 2। তার মানে আমরা এখানে অনুপাত নিয়ে আসি, এবার অনুপাত থেকে আমরা চলক ধরে মেইন এক্সাক্ট বাহুতে চলে আসি। তার মানে 30 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা আমরা বলবো x ইউনিট দৈর্ঘ্য, আর 60 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা আমরা বলবো √3x ইউনিট দৈর্ঘ্য। তারপরে 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা সেটাকে আমরা বলবো 2x ইউনিট দৈর্ঘ্য। তার মানে যখন আপনি দেখবেন 30 60 90 সমকোণী ত্রিভুজের, তখন আপনি 90 ডিগ্রি বিপরীত বাহু বলবেন 2x, 60 ডিগ্রি বিপরীত বাহু বলবেন √3x, আর 30 ডিগ্রি বিপরীত বাহু বলবেন x। এগুলো কেন কি কারণে একটু পরে বুঝবেন যখন ম্যাথ সলভ করতে যাবেন। এখন আসেন আরেকটা দেখি, আরেকটা অনুপাত, সেটা হচ্ছে 1 1 √2। এটা দিয়েও সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তবে এটা কি ধরনের সমকোণী ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই দুইটা বাহুর অনুপাত পরস্পর কি সমান। তার মানে এই হচ্ছে আমাদের সেই আরেকটি সমকোণী ত্রিভুজ, ধরেন এ বি সি। কিন্তু এই সমকোণী ত্রিভুজটা এটা একাধারে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। দ্যাট মিনস এ বি বাহুটা আর বিসি বাহুটা এখানে পরস্পর সমান। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা হবে 45 ডিগ্রি অবশ্যই, আর এটাও কত হবে 45 ডিগ্রি। এখন মাথায় রাখবেন 45 ডিগ্রির বিপরীতে 1, তাহলে এক্স ধরেন, তাহলে এটা এক্স। এই 45 এর বিপরীতে কি হবে এক্স। তাহলে বলেন এই 90 বিপরীতে কি হবে, কথা বলেন তো। 2x। √2x। 2x। তার মানে আপনি মাথায় রাখবেন 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি। একটা জিনিস বলে রাখি, আপনার চাকরির পরীক্ষার জন্য 45 45 90 এবং 30 60 90 এই দুই অনুপাতের বাহিরে আর কোনো কিছু অনুপাত চিন্তা করতে যায় না চাকরি পরীক্ষার জন্য। তাহলে এটা যদি হয় আমাদের অনুপাত অনুযায়ী 45 ডিগ্রি অনুপাত নিচে 1, এই 45 ডিগ্রি বাহুর কোণের অনুপাত, কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 আর এটা 2। আমরা যদি চলক দিয়ে বলি এটা এক্স, তাহলে এটা কি বলতে হবে এক্স।
আমি খুব দ্রুত বলতেছি কারণ স্বল্প সময়ের মধ্যে আপনাদের সর্বোচ্চ যতটুকু বেসিক দেওয়া যায় তা দিতে হবে, তাহলে আপনার সত্যিকার অর্থে এটাই বেসের নাম জানি কি, ইন্টেন্সিভ বেস। ইন্টেনসিভ কেয়ার। হয় তাহলে আপনার প্রচুর তথ্য জানতে হবে এবং তাহলেই আপনি কেবল 100% ওই চাকরিটা দিতে পারবেন। আর যদি একটু একটু জানেন তাহলে তো হবে না। তার মানে যেমন আমাদের কি বুলি উড়ানো হয়েছিল যে আপনি টিকবেন, এইরকম প্রেশার আপনাকে নিতে হবে। অবাক হয়ে যেতেছেন যে এইগুলো কি খালি চলতি আছে চলতি আছে, 1 মিনিট আমরা কি চলতেছে, তাই তো নাকি? সুতরাং এইগুলা জানার পরে আপনি যখন কোয়েশ্চেন গুলো দেখবেন আপনার কাছে সব পানি ভর্তি, একদম ইজি মনে হবে। আসি তাহলে, আমাদের এই 2টা অনুপাত আমাদের শেষ হয়ে গেল, এগুলো একটু মাথায় রাখেন, এটা আমাদের পরে আসবে, কাজে লাগবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলে চলে আসি। এবার আমরা সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো নিয়ে প্রচুর কথা বলছি, এরপরে আপনার আর অনুপাত নিয়ে ঝামেলা থাকার কথা না। এগুলো জাস্ট একটু আরেকবার ভিডিওটা দেখে নিবেন, তাহলে বাকি জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এবং প্রচুর প্র্যাকটিস করবেন। এখানে দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, বলেন তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? কি আপনারা কি চলে গেলেন নাকি ঠেলায় সমগুণন বিষয়টা? ভূমিগুণন উচ্চতা। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তার মানে হাফ ইন্টু কি বলছেন? সমকোণ ভূমিগণিত সংলগ্ন উচ্চতা। হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। আপনারা এতদিন যদি যেটা জেনে রাখছেন সেটা ভুল জানছেন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, আর হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্র দিয়ে বের করা যায়, তবে কন্ডিশন হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা থাকতে হবে। তার মানে সেটা সমকোণী হোক, সমদ্বিবাহু হোক, বিষমবাহু হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা দিয়ে, তবে কন্ডিশন হচ্ছে সেখানে উচ্চতা থাকতে হবে। আর এক্স্যাক্টলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলেন তাহলে আমার বলতে হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল ইন্টু বর্গ একক। মাথায় রাখবেন ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়। আপনার প্রশ্ন এমনও হয় যে ক্ষেত্রফল কি এককে হয়, বর্গ একক না ঘন একক? কারণ ক্ষেত্রফল বর্গ এককে হয়, মাথায় রাখবেন। এবার আসেন এখান থেকে আপনার আর কি জানতে চাই, পরিসীমা বা পেরিমিটার। পরিসীমা মানে হলো ত্রিভুজের 3 বাহুর যোগফল। তার মানে একটা এ আর একটা বি আর একটা কি সি। একক, এটা বর্গ না, শুধু একক। একক মানে কেন বলছি, এটা মিটার, সেন্টিমিটার ইত্যাদি থাকতে পারে। বুঝা গেল ভাই? এইটুকু হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ। এখন এত কিছু করে আমরা এইবার এই প্রশ্ন সমাধান করতে আমি এইটা কাজে লাগাবো। তার মানে এটা বললেই হইতো, কিন্তু এইটুকু বলে কি লাভ, আমার তো সবটুকু লাগবে আপনার পরবর্তী ম্যাথে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 4, 5, এই হচ্ছে একটি ত্রিভুজ। এটা দৈর্ঘ্য 3, 4, 5, তার মানে আপনি এবার বুঝে গেলেন এটা নিঃসন্দেহে সমকোণী ত্রিভুজ। কারণ আপনি কিভাবে করতেন, কারণ ত্রিভুজের 3 রকমের ক্ষেত্রফল কোন ভেদে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একরকম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একরকম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আরেক রকম। এখন এইটা কি আপনি দেখতেছেন 3, 4, 5, তাহলে এটা তো বিষমবাহু ত্রিভুজ। তার মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে যদি এই ম্যাথ করতে চান ব্যাপক সময় লাগবে। তার মানে 3, 4, 5 দেখেই বুঝে গেলেন এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আপনার জন্য ওইটার ক্ষেত্রফল বের করা খুবই ইজি হবে, কারণ 5 মানে হলো বড় বাহু, তাহলে সেও ত্রিভুজ হবে। বাকি দুইটার যে কোনোটা 3 এবং 4 হতে পারে, যে কোনোটা, কোনো সমস্যা নেই এটা। তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল আমরা বলেছিলাম হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে একটা হলো 4 আর একটা হচ্ছে কি 3। তার মানে 4 ইন্টু কত 3, 3 দিয়ে এখানে 2 দিয়ে কাটলে কত 6, তার মানে 6 বর্গ একক। কোথাও আছে এই কথা বলেন? জি আচ্ছা স্যার, স্যার। 2 নাম্বার। বুঝছেন, প্রশ্ন বুঝছেন? জি। যদি পরিসীমা বের করতে বলে, হ্যাঁ, পরিসীমা বের করতে বলে যদি 3 বাহুর যোগফল, 12 একটা 3 12 হবে তাহলে। আর একটা 4 আর একটা 5 হলো। হুম হুম। এই পরিসীমা হলো লেন্থ অফ দা বাউন্ডারি। ধরেন আপনার বাড়িতে একটা ত্রিভুজ আকৃতির বাগান করছেন, এই ফাল্গুনে গোলাপ ফুটছে, কাপড়রা এসে ফাল্গুন থেকে এই গোলাপ নিয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? বেড়া দিবেন ছাগল থেকে বাঁচার জন্য, এই কাপড় থেকে। তাহলে বেড়া দিতে গেলে কি করতে হবে? 3 বাহুর দৈর্ঘ্য পরিমাপে বাজার থেকে বেড়া কিনে নিয়ে আসতে হবে। তার মানে এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল যেটা, সেটাকে বলা হয় পেরিমিটার বা পরিসীমা। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার।
এবার আসেন আপনাদের, আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বললাম। এবার জাস্ট আমি দেখি বিষমবাহু ত্রিভুজ আছে কিনা এই প্রশ্নগুলোর মধ্যে, তাহলে ওইগুলো নিয়ে কথা বলবো না আমরা। এবার আসেন কি বলছে, বাকিগুলো আমরা পরে বলবো, আরো অনেক তথ্য আছে। প্রশ্ন সাপেক্ষে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে বলতেছে ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত। এইবার দেখেন, তারা একটা ত্রিভুজের কথা বলছে। সাপোজ এই হচ্ছে একটা ত্রিভুজ এবিসি। এখন তারা কি বলতেছে জানেন, ত্রিভুজটির ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে বলেন আমাদের কি ধরতে হবে, ত্রিভুজের ভূমি ধরতে হবে না উচ্চতা ধরতে হবে? হবে উচ্চতা। তারা বলতেছে ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ, তার মানে আমার ধরতে গেলে কি ধরতে হবে? উচ্চতা। উচ্চতা ধরতে হবে। এখন আপনি যদি উচ্চতা ধরেন, এই হচ্ছে আপনার উচ্চতা, আমি ধরে নিলাম এক্স, তাহলে আমার শীর্ষবিন্দু কিন্তু এ, কারণ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমরা যে লম্ব টানি সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে আমার উচ্চতা যদি এক্স হয়, তাহলে আমার ভূমি কি হবে? ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তার মানে উচ্চতার দ্বিগুণ মানে কত? এই ভূমি যে বিসি, এটা বুঝছি কিনা? জি স্যার। কারণ শীর্ষবিন্দুর বিপরীত বাহু ভূমি হয়। বলতে পারেন শীর্ষবিন্দু এ, আপনাকে কে বলছে? না, ওই যে আমাকে লম্ব টানতে বলছে। এখন লম্ব যদি আমি এ থেকে এই বিসির উপর টানি তাহলে আমার শীর্ষবিন্দু এ, আর যদি লম্ব আমি সি থেকে এ বির উপর টানি তাহলে আমার শীর্ষবিন্দু সি। ওটা ডিপেন্ড করবে। আমি যেহেতু এইখান থেকে টানছি সুতরাং আমার শীর্ষবিন্দু এ, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব। আমি স্টার্টিং এ বলছিলাম। তাহলে তারা বলতেছে ত্রিভুজটির উচ্চতা সবাই যত মিউটে তার যান, আওয়াজ দ্বিগুণ, হচ্ছে। ত্রিভুজটির উচ্চতা যত তার দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে কি 2x অপেক্ষা বেশি, বেশি মানে কি প্লাস, কত বেশি? 6 সেন্টিমিটার বেশি। তার মানে এই ত্রিভুজের ভূমি কত? 2x + 6। এই বুঝছেন কিনা ত্রিভুজের ভূমিটা? জি স্যার। জি স্যার। মাথায় রাখবেন, প্রশ্নে যদি প্রশ্নে যদি ত্রিভুজের যদি প্রশ্নে বাহু বা উচ্চতা সম্পর্কিত তথ্য দেওয়া থাকে, তাহলে সমীকরণ হবে ক্ষেত্রফল অথবা পরিসীমার। আমি কি বলছি, আপনি কি এখানে একটা চলক ধরছেন না? কি ধরছেন? উচ্চতা। উচ্চতা কত ধরছেন? উচ্চতা এখানে ধরেছেন হচ্ছে এক্স। তাহলে আপনি ভূমি কত পাইছেন? ভূমি পাইছেন হচ্ছে 2x + 6। তাহলে দেখেন আপনি একটা চলক ধরছেন এক্স। আমরা জানি চলকের মান ধরলেই সমীকরণ দাঁড় করাইতে হয়, আদারওয়াইজ চলকের মান বের করা যায় না। তাহলে আপনি সমীকরণ কাকে দিয়ে দাঁড় করাবেন? ওই প্রশ্নে বলা থাকবে, আর সেটা বুঝবেন কিভাবে? আপনি আগে থেকেই জানেন ত্রিভুজের বাহু বা উচ্চতা সম্পর্কিত তথ্য যদি দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের সমীকরণ দুইটা ওয়েতে হইতে পারে। একটা হলো ক্ষেত্রফলের সমীকরণ হবে, আর নয়তো পরিসীমার সমীকরণ হবে। তাহলে এই দুইটার যে কোনোটা প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? ক্ষেত্রফল। তাহলে আমার সমীকরণ হবে ক্ষেত্রফলের। এখন আসেন প্রশ্ন মতে আমরা সমীকরণটা দাঁড় করাই, তাহলে আমি এক্স এর মান পাবো। প্রশ্ন মতে আমাদের জানতে চাইছিল কি, ত্রিভুজের উচ্চতা কত। তাহলে এক্স এর মান বের হলেই তো হয়ে গেল উচ্চতা। তাহলে এবার সমীকরণ কিসের? ক্ষেত্রফলের। তো আমরা তো বলছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা, যদি উচ্চতা দেওয়া থাকে। তাহলে এইটা কি ধরনের ত্রিভুজ? প্রশ্নে তো বলে নাই এটা সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, কোনোটাই তো বলে নাই। ভাই আপনি যে কোনো একটা এঁকে নেন, এঁকে নিয়ে তার একটা উচ্চতা ধরে নেন। ওই যে আমি উচ্চতা ধরে নিলাম, এখানে ধরেন এ ডি উচ্চতা, ঠিক আছে? কত ধরে নিছি? এক্স। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে কি? হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, বলেন তো ভূমির মান কত? 2x + 6। 2x + 6। আর উচ্চতা কত? x। এক্স। আর এটা সমান কত? 800। 810। এবার আপনারা নিজেরা সমাধান করেন। এটা কি না? উভয় পাশে 2 দিয়ে গুণ করলে, জি স্যার। এক্স দিয়ে গুণ করলে এটা। তারপরে আমরা
হবে 2x² প্লাস 6x মাইনাস 1620 ইকুয়াল 0। এখন আবার এখান থেকে আমরা কমন নিতে পারি। কোথায় লিখি, জায়গায় তো নাই। আপনারা আপনাদের মতো করতে থাকেন খাতায়, পরে আমারে বলেন আনসার কি হবে। আনসার কি হবে? এবার আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কি হবে, x² মাইনাস 6 থেকে 2 কমন নিলে 3x মাইনাস না প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল 0। এবার আমরা কি করব, মিডল টার্ম। 810 এর দুইটা উৎপাদক বের করব, যে দুইটা উৎপাদক বিয়োগ করে 3 হইতে হবে। তাহলে কি হইতে পারে দুইটা উৎপাদক, খুঁজে বের করেন। 30 আর 27। 30 আর 27, 30 আর 27 যদি গুণ করেন তাহলে আপনার 3 সাথে কত, 21, 6 দুগুণে 810। তার মানে এবার আপনারা উৎপাদক করেন কিভাবে দেখি তো, একটু বুঝেন কিনা উৎপাদকের নিয়মটা কি। আপনারা প্রথমে কি কাজ করবেন, একটু উৎপাদক শিখায় ফেলি এখানে যেহেতু সুযোগ হয়েছে। স্যার 810 দিয়ে হচ্ছে x² এর সহগ গুণ করব। এক্স্যাক্টলি, ফাইন, ওয়াও, ফ্যান্টাস্টিক। কে বলছেন আপনি, আপনি কি আমি সুন্দর অনু বলছেন? বলছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই 810 কে এই x² এর সহগ এক, এক না থাকলে 2 থাকলে 3, 4 থাকবে সাথে গুণ করব। যেহেতু এক আছে তার মানে 810 পেলাম। এখন পরবর্তী কাজটা কি, স্যার এবার ওই 810 লসাগু করা, স্যার ভাঙানো। 810 এর দুইটা উৎপাদক বের করব, তাই তো? উৎপাদক। জি স্যার। আর সেই দুই উৎপাদক কি করতে হবে, স্যার ওই মাঝখানে যে দুটো সংখ্যাটা থাকবে তাদের বিয়োগ। মিলাতে হবে। যোগ অথবা বিয়োগ, ওই দুইটা উৎপাদক যোগ অথবা বিয়োগ করে কি হইতে হবে, মিডিলের থ্রি হইতে হবে, এই তো। কিন্তু আজকের পরে আর কোনোদিন বলবেন না যোগ অথবা বিয়োগ, শুধু একটা বলবেন, হয়তো যোগ নয়তো বিয়োগ। কিভাবে বলবেন, প্রশ্নে বলা আছে এই যে ধ্রুবপদ, যেটা ধ্রুবপদ মানে এই যে লাস্টে যেটা থাকে চলক বর্জিত পদ ধ্রুবপদ, এর আগে যদি মাইনাস সাইন থাকে তাহলে ওই দুই উৎপাদক বিয়োগ করতে হবে। এর আগে যদি প্লাস সাইন থাকে তাহলে ওই দুই উৎপাদক যোগ করতে হবে। এবার বুঝতে পারছেন? তার মানে যেহেতু মাইনাস সাইন আছে সুতরাং ওই দুই উৎপাদক অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 30 আর 27 বিয়োগ করলে কত হয়, 3। এখন আপনি 810 এর উৎপাদক দুইটা খুঁজে পাচ্ছেন না, আপনি ভাই শূন্য বাদ দেন। 3 27 যে 81 হয় সেটা আপনার জানতে হবে, 3 27 81 হয়, সুতরাং তখন শূন্য বসায় দিলে হয়। আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম, x² বড় উৎপাদকের আগে প্লাস সাইন রাখবো, তার মানে 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল 0। তারপরে আসি, এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে 30 আমাদের থাকে হচ্ছে x প্লাস 30, আর এখানে মাইনাস 27 কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 30 ইকুয়াল 0। তারপরে আবার আপনি কমন নেবেন x প্লাস 30, আর এখানে থাকবে হচ্ছে x মাইনাস 27 ইকুয়াল 0। তার মানে এবার আপনি বলতে পারেন x প্লাস 30 সমান 0 অথবা x মাইনাস 27 সমান 0। অতএব x ইকুয়াল, এটা নেগেটিভ 30 গ্রহণযোগ্য না, কারণ দৈর্ঘ্য বস্তু কোনোদিন নেগেটিভ হয় না। তার মানে 87 আমার x এর মান, তার মানে 27 হচ্ছে আনসার। তাই বুঝতে পারছেন? স্যার এখানে ভূমি বার করতে বললে তাহলে স্যার হচ্ছে 2x এর মান বসে 2x ইন্টু প্লাস 6, হ্যাঁ 2x ইন্টু প্লাস 6, বুঝতে পারছেন? এই কথা বলেন, বুঝা গেল? বুঝতে পারছি। এবার আসেন, জি স্যার। আপনি কি এই মেথ ভাই এভাবে করবেন, সময় আছে? সময় না, এভাবে করার সময় শর্টকাট। আমাদের নাই। স্যার এটার পাশাপাশি শর্টকাট নিয়মটা দেখাই যান। তাহলে আমরা খুব দ্রুত কিভাবে করব? তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিকে তাকান, ঠিক আছে? আর এখানে চিন্তা করেন দ্বিগুণ আছে না তিন গুণ আছে। যদি দ্বিগুণ থাকে তাহলে আপনার জন্য ঝামেলা নাই। দ্বিগুণ আছে তার মানে 881 এর 2 গুণ করতে হবে, 2 গুণ করে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে 881 881 থাকবে, মানে 810 810 থাকবে। যদি 3 গুণ থাকতো
তাহলে দিন শেষে 3 দিয়ে গুণ করতেন, আবার 3 দিয়ে কি ভাগ করে দিতেন। তার মানে আমার কথা ওইদিকে বাদ। আমার কথা হলো এই স্ট্রাকচারের ম্যাথ, ক্ষেত্রফল যা থাকবে, ক্ষেত্রফল যা থাকবে তার দুইটা উৎপাদক বের করবেন, এবং সেই দুই উৎপাদকের গ্যাপ কত হইতে হবে, সেই উৎপাদকের গ্যাপ হইতে হবে। এখানে যদি দ্বিগুণ থাকে তাহলে এখানে যত বেশি, কত বেশি, 6 বেশি, তাহলে 6-এর অর্ধেক গ্যাপ হইতে হবে 3। যদি এখানে দ্বিগুণ আছে, এখানে যদি 10 থাকতো তাহলে গ্যাপ হইতে হইতো 5। তার মানে এখানে 3 গুণ যদি থাকতো আর এখানে যদি 9 থাকতো, তাহলে 3 তিরিকে 9, 3 ভাগ করলে পাওয়া যেত, তাহলে গ্যাপ হইতো 3। তার মানে এইখানে আমার দ্বিগুণ আছে, এখানে 6 আছে, তাহলে 6-এর অর্ধেক 3। তাহলে এই 810-এর দুইটা উৎপাদক বের করেন, যে দুইটা উৎপাদকের পার্থক্য হচ্ছে 3। আর সেই দুইটা উৎপাদক হচ্ছে আপনার কত, 27, আর একটা হচ্ছে কত, 30। 27 এবং 30। এখন এর মধ্যে ছোট যেটা সেটাই আনসার হবে। বোঝা গেল? ক্লিয়ার একদম। এখন এইগুলা এইগুলা যদি আপনি করতে চান এইভাবে এত ফাস্ট, তাহলে আগে এই বেসিক পুরোটা বুঝে আসতে হবে, তারপরে আপনি খুব দ্রুত এইভাবে করতে পারবেন। এবার আসি তাহলে, পরে যাই। সময় আছে? নাই না? কি বলছে দেখেন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল যদি 182 বর্গমিটার হয়, তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আরেকটা ওয়ে। ত্রিভুজের তো আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বললাম, আরো দুইটা নিয়ে বলি নাই। আরেকটা এক্সেপশনাল ত্রিভুজ নিয়ে এখন আপনাদের একটু বলি, যেটা নিয়ে এই প্রশ্নটা তৈরি হয়েছে। যে কোনো ত্রিভুজেই থাক, ভাই কেমন সময় আছে? 6 মিনিট। আচ্ছা, তাহলে 6 মিনিট পরে শেষ করে দিচ্ছি। যে কোনো প্রকারের ত্রিভুজই থাক, সেই ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং সেই দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হবে, ক্ষেত্রফল বের করার সূত্র হবে হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা। মাথায় রাখবেন। তাহলে আমরা বলছি এই এক্সেপশনাল ত্রিভুজের ক্ষেত্রফল কখন ব্যবহার করবেন? যখন সেটা সমকোণী হোক, বিষমবাহু ত্রিভুজ হোক, অথবা সূক্ষ্মকোণী ত্রিভুজ হোক, অথবা স্থূলকোণী ত্রিভুজ হোক, যে প্রকারই ত্রিভুজই হোক না কেন, অথবা সমবাহু ত্রিভুজ হোক অথবা সমদ্বিবাহু ত্রিভুজ হোক, যে প্রকারই ত্রিভুজই হোক না কেন, ওই ত্রিভুজের যদি দুইটা বাহু এবং ওই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণের মান দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা। তাহলে দেখেন, এই যে বেসিকটা আমরা দেখলাম, এটার উপর বেস করে এই ম্যাথটা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? তারা বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 আর একটা হচ্ছে 28। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার, আমরা আরেকটা ত্রিভুজ এখানে অঙ্কন করি। ধরেন এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য তারা বলতেছে 26, আর একটা বাহুর দৈর্ঘ্য তারা বলতেছে কত, 28। এবং এই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ হচ্ছে এটা, সেটা আমি জানি না। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 182 বর্গমিটার। এখন এই যে থিটা কোণ যেটা, এই থিটা কোণের মানটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। বলেন তো আপনারা কি এটা পারবেন? এখন এখানে আমরা কার সমীকরণ দাঁড় করাবো? স্যার পারবো। কারণ থিটা কোণের মান বের করতে গেলে তো আমার সমীকরণ লাগবে। তাহলে আপনার যেটা হবে সেটা হলো এই ক্ষেত্রফলের সমীকরণ। কার ক্ষেত্রফল? এই যে আমরা এখানে থিটা, আমরা এখানে যে সাজাইলাম সেটার ক্ষেত্রফল। তার মানে এখানে কি, হাফ ইন্টু যে দুইটা বাহু দেওয়া আছে, একটা 28 আর একটা কত, 26, ইন্টু কি সাইন থিটা। তার মানে এই থিটার মানই তো বের করব। আর এটা সমানই, এটাই তো ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফল সমানই কত দেওয়া আছে, 182। দেখেন তো বুঝছেন কিনা সমীকরণটা? বুঝেছি স্যার। এখন এইটা সলভ করলে আপনি মান পাবেন কিনা, তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন যদি করি, এই দুই দিয়া কাটেন এটাকে, তাহলে এটা 14 হলো। আচ্ছা, এখন আমাদের বাকি ক্যালকুলেশনটা করতে হবে। সাইন থিটা, সাইন থিটা সমান, আমরা এটা করে ফেলি 182 ডিভাইডেড 14/26। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে আমাকে একটু বলেন কত আসে। হুম, এটা আরেকবার বুঝাবেন? কোনটা? মানে এই ম্যাথটা পুরোটা প্রথম থেকে। আচ্ছা, এখানে আগে বোঝার চেষ্টা করেন।
এইখানে কি বলছে? আপনারা যারা বুঝছেন তারা আমার ক্যালকুলেশনটা করে আমাকে জাস্ট বলেন সাইন থিটার মানটা কত হয়েছে ওই পাশে। সাইন থিটা সমান এই পাশে কত হয়েছে সেটা বলেন। আর আপনি আসেন 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি বলেন না, আনসার এই পাশে কত হয়েছে? হাফ। 1/2 1/2। আচ্ছা এই পর্যন্ত থাক। এবার আপু আসেন, যেটা বুঝেন নাই তারা কি বলছে, এক ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 26 এবং 28। তার মানে আমরা বলছিলাম ধরেন এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু, একটা হচ্ছে 28 আর একটা কি 26। এমন দুইটা বাহুই বলবেন, এমন দুইটা বাহুই ধরবেন যে দুইটা বাহু দ্বারা আবার কোণ তৈরি হবে 26 এবং 28। তাহলে এই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ এটা। এখন এই কোণের মান বের করতে বলছে। তাহলে আমরা তো বলছি ভাই, কোন ত্রিভুজের দুইটি বাহু এবং সেই দুই বাহু দ্বারা সৃষ্ট কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা। এটা বলছি কিনা? জি স্যার। তাহলে এই প্রশ্নের জন্য কি আমার এই সূত্রটা অ্যাপ্লিকেবল কিনা ক্ষেত্রফলের? জি স্যার। তাহলে এই সূত্রের ক্ষেত্রফল যেটা, এই ক্ষেত্রফল সমানই বলা আছে কিনা, এই যে ক্ষেত্রফল যেটা, এই ক্ষেত্রফলটা সমানই কত বলা আছে? 182। এবং পাশাপাশি দুইটা বাহুও দেওয়া আছে। তাহলে ওই যে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল, একটা হলো 28 আর একটা হলো 26, হাফ ইন্টু ওই যে এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, এই হচ্ছে সাইন থিটা। এখন মান বসালাম, ক্যালকুলেশন করলাম, সাইন থিটার মান পেলাম হচ্ছে হাফ। ভাই আমার তো সাইনের মান বের করতে পারেন, আমাকে বের করতে বলছে থিটা ডিগ্রির মান। তার মানে এট এনি কস্ট ইউ হ্যাভ টু রিমুভ সাইন। হাউ ইজ পসিবল? এখন দেখেন আমরা এইভাবে করতে পারি, উভয় পাশে যদি আমি সাইন পাই তাহলেই তো হয়, সাইন সাইন কাটা যাবে। এখন আপনার বলতে হবে হাফ সাইন কত ডিগ্রি মান, এটা আবার আপনার জানতে হবে, আমরা ত্রিকোণমিতিতে শিখাবো। হাফ হলো সাইন কত ডিগ্রি মান? 30 ডিগ্রির মান। হাফ হলো সাইন 30 ডিগ্রির মান। তার মানে এখানে হবে সাইন হাফ না বলে আমরা কি বলবো, সাইন কত ডিগ্রি বলবো? 30 ডিগ্রি বলবো। তাহলে এই পাশ দিয়ে এখন এই সাইন থিটা কাটা যাবে, কাটা গিয়ে আমরা পাবো কি থিটা। তার মানে থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা ছিল, হ্যাঁ এই কোণটা আসলে কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি। সুপার অ্যাডভান্স ম্যাথ এটা। আর এই সূত্রটা আপনার ভালো করে জানতে হবে। আপনি যদি এই সূত্রটা জানেন তাহলে কিন্তু আবার আরেক জায়গায় হেল্প করবে আপনাকে। কোথায় জানেন? সামান্তরিক যখন বের করব, ওই সামান্তরিকের ক্ষেত্রফল এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল হয়। ওটা যখন শিখাবো সামান্তরিক তখন বুঝবেন। এখন বলেন প্রশ্নটা কি বুঝতে পারছেন? জি স্যার। এই মুহূর্তে আপনারা কতজন সংযুক্ত আছেন দেখি তো, বলেন তো। 59 জন। 59। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামী রেগুলার ক্লাসে যখন স্লাইড বা পিডিএফ দিলে ভালো হতো। আবার এগুলো আমার বলে লাভ নেই, আমি সব জানি না এবং বুঝি না। এগুলা এগুলা প্রতিষ্ঠানের কাছে চাইবেন। এবার আসেন, আপনাদের নেক্সট ক্লাস যখন জ্যামিতি শুরু হবে, যে লেকচারে বলুক, আমরা ঠিক এই লেকচারের 11 নম্বর ম্যাথ থেকে শুরু করব। আপনারা কিন্তু উল্টাপাল্টা কোনো সাউন্ড করবেন না যে হ্যাঁ ওইটা তো হয় নাই, কেন আবার নতুন লেকচার দিয়ে দিছে। ভাই প্রতিষ্ঠান যে লেকচারই দেখ, আমি যেখানে শেষ করছি পরবর্তী ক্লাস ওইখান থেকে শুরু করব। আপনারা নোট নিয়ে রাখবেন এবং আমি যখন জিজ্ঞেস করব লাস্ট কোথা থেকে করাইছি, আপনি তখন বলে দিবেন অমুক লেকচারের ওই নাম্বার ম্যাথ পর্যন্ত করানো হয়েছে। এরপরে আপনি যদি কোনোদিন কখনো শুনি যে বলেন যে ওই লেকচার রয়ে গেছে, কেন ওই লেকচার দিছেন, প্রতিষ্ঠানকে এই ধরনের প্রেশার যদি দেন তাহলে কিন্তু আমি ক্লাস নেব না। সিরিয়াস কথা বলে দিলাম। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, একটু জি স্যার, ক্লাসিক্যাল। জি স্যার, বুঝতে পারছি। আর যদি মনে করেন এখান থেকে পরীক্ষা নিতে চাইলে দিয়ে দিবেন, কারণ আমার 50% ম্যাথ হয়ে গেলে আপনি পরীক্ষা দিয়ে দিবেন। যদি এই লেকচারের উপরে পরীক্ষা নিতে চায়, পরীক্ষা দিয়ে দিবেন, বলবেন না আমার তো লেকচার শেষ হয় নাই, পরীক্ষা দিব কি, আপনার 50% ম্যাথ শেষ হয়ে গেছে, আমার অনেক বেসিক বলা হয়ে গেছে। সুতরাং আপনার যে প্রশ্ন করা হবে তার থেকে 80% ম্যাথ আপনি এমনি পারবেন। আর না পারেন পরবর্তীতে যখন লেকচার শেষ হবে তারপরে আবার নিজে নিজে পরীক্ষা দিয়ে নিন, প্রশ্ন তো আপনার হাতে থাকবেই। ক্লিয়ার? জি স্যার।